তো আজকে আমরা আমাদের সেকেন্ড ক্লাস দিয়ে শুরু করবো আর কি। সেকেন্ড ক্লাসের টপিকসে আমরা যদি যদি মনে থাকে তোমাদের প্রথম ক্লাসে আমি বলেছিলাম, প্রথম ক্লাসটা ছিল ইন্ট্রোডাক্টরি ক্লাস, আর সেকেন্ড পোর্শনে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের ডাইমেনশনিং এন্ড লাইন, মানে ভেরিয়াস টাইপ অফ লাইন ফ্যামিলিয়ারাইজেশন। মূলত আমরা আমাদের ড্রয়িং এ বিভিন্ন ধরনের লাইন ব্যবহার করব। ওই লাইনগুলা আসলে কোনোটা দেখা যাবে যে গাঢ় থিক, কোনোটা হয়তো বা থিন লাইন। সো কোনটা আসলে কেমন লাইন, প্লাস হচ্ছে গিয়ে তোমার আমরা ড্রয়িংটা করার সময় কোন পেন্সিল দিয়ে কোন লাইনগুলো ড্র করব সেটা। আরেকটা বিষয় হচ্ছে ড্রয়িং তো করলাম, জাস্ট হচ্ছে অবজেক্টটা ড্র করলাম। এখন অবজেক্ট ড্র করার পর আরো একটা কাজ হচ্ছে গিয়ে অবজেক্টের যে ডাইমেনশন গুলা, অবজেক্ট মনে করো যে এটা দৈর্ঘ্য প্রস্থ, তার ভিতরে হোল আছে, এই হোলের ডায়ামিটার বা হচ্ছে রেডিয়াস কত, এগুলো উল্লেখ করে দিতে হয়। তো উল্লেখ করে দেওয়ার জন্য আসলে আমরা আমাদের ইচ্ছে মতো দিতে পারি না। পরিমাপের যে পদ্ধতিটা আছে সেটাকে ডাইমেনশনিং রুলস বলে। কিছু ডাইমেনশন মানে সেটাকে পরিমাপটা দেখানোর জন্য কিছু রুলস আছে, ডাইমেনশনিং রুলস। সো ওই ডাইমেনশনিংটা আমরা কিভাবে করতে পারি সেটা আমরা দেখবো আর কি। তো এই কয়েকটা বিষয় নিয়ে আমরা আমাদের কাজটুকু শুরু করবো আর কি। তো এর মধ্যে আমরা একটু যদি সামনের দিকে অগ্রসর হই আর কি। সো এটা তো আমাদের ইয়েতে ছিল। তো প্রথম যে ইয়েটা আছে আমাদের, সেটার মধ্যে প্রথমে আসে হচ্ছে গিয়ে ড্রয়িং লাইন উইথ টি স্কোয়ার স্কেল। আমি তোমাদের কিছু ইনস্ট্রুমেন্টের নাম বলেছিলাম, মনে আছে কি কি ইনস্ট্রুমেন্টের নাম বলছিলাম? এর মধ্যে টি স্কোয়ার বা টি স্কেল বলতে একটা জিনিস ছিল কিনা? সবাই আমাকে একটু রেসপন্স করবা যে তোমরা আসলে বুঝতেছো কিনা, ঠিক আছে? তো টি স্কেল কি আমার লিস্ট অফ ইকুইপমেন্ট যেটা বলছিলাম ওইটার মধ্যে ছিল টি স্কেল? ছিল স্যার। হ্যাঁ, তো যেহেতু আমরা হয়তো বাসায় বসে করতেছি, তো জিওমেট্রি বক্স হলেই চলবে। তো জিওমেট্রি বক্সে তো আর টি স্কেল থাকে না, বাট টি স্কেল যে দেখতে এমন দেখায় আর কি। টি স্কেলটা দেখতে এই যে টি স্কেলের দুইটা মাথা, একটা মাথা হচ্ছে এই যে এটাকে বলি হেড পার্ট, আর এই যে লম্বা রেক্টেঙ্গুলার লম্বা রেক্টেঙ্গেল যেটা দেখতে পাচ্ছি এটাকে টেল পার্ট বলে। সো বেসিক্যালি আমি যখন হরিজন্টাল লাইন ড্র করতে চাইবো, এই যে এই জায়গার মধ্যে আছে, আমি হরিজন্টাল লাইন ড্র করতে চাইবো, তো তখন দেখো টেল পার্টটুকু হরিজন্টাল থাকে, কিন্তু হেড পার্টটুকু থাকে আবার ভার্টিক্যাল হয়ে। সো আমার যেটা কাজ আমার করতে হবে কি, এই জায়গার মধ্যে যে হেড পার্টটুকু আছে এই হেড পার্টটুকুকে আমি আমার ওই যে ড্রয়িং বোর্ড থাকবে, এই যে এই মাথাটা দেখতে পাচ্ছি এটা আসলে আর কিছু না, ড্রয়িং বোর্ডের মাথা। এই ড্রয়িং বোর্ডের মাথার সাথে আমি আমার টি স্কেলের মাথাটুকুকে ভার্টিক্যালি রাখবো। ভার্টিক্যালি রাখলে টেল পার্টটুকু তোমার হরিজন্টাল হয়ে যাবে। তখন যদি তুমি কোনো লাইন ড্র করো এই স্কেলের গা ঘেঁষে, তখন সেই লাইনটা হয়ে যাবে হরিজন্টাল লাইন। সো আমরা এভাবে টি স্কেল ইউজ করে ইচ্ছে মতোই যে কি করতে পারবো, যে হরিজন্টাল লাইন ড্র করতে পারবো। তো এখন প্রশ্ন হচ্ছে ভার্টিক্যাল লাইন তাহলে কিভাবে ড্র করতে পারি? কোনো আইডিয়া আছে কারো? ভার্টিক্যাল লাইন কিভাবে ড্র করতে পারি? হরিজন্টাল লাইন তো এভাবে ড্র করলাম, ভার্টিক্যাল লাইনটা কারো কোনো আইডিয়া নাই মাথায়? স্যার টি স্কেলের সেম ভাবে মাথাটা স্যার উপরের দিকে রেখে বরাবর রাখলে ঘোরাইলে তো হয়ে যাচ্ছে না স্যার? হ্যাঁ, এটা আমরা করতে পারি যে আমরা মাথাটা এই যে এই দিক দিয়ে দিলাম, তারপর হচ্ছে টেল পার্টটুকু এইভাবে দিয়ে, এই যে এটা হচ্ছে আমার টেল পার্ট, টেল পার্টে দিয়ে আমি এই দিকে আমি করলাম। এটা একটা ওয়ে আছে, তবে আরো একটা ওয়ে আছে, সেটা হচ্ছে ইজি। সেটা হচ্ছে আমি জাস্ট এই জায়গায় যেগুলো আছে সেগুলো মুছে নিচ্ছি। মনে করো যে ভার্টিক্যালটা কি স্যার সেন্টারে করতে হবে স্যার? কোনটা? ভার্টিক্যাল লাইনটা কি স্যার সেন্টারে আনতে হবে স্যার? এটা তুমি তোমার সুবিধা মতো যে কোনো পাশে করতে পারবা, সেটা নিয়ে সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমি আরেকটা অপশন বলি। একটা তো হচ্ছে টি স্কেলটুকুকে আমি ভার্টিক্যাল করলে হরিজন্টাল লাইন হয় মাথাকে, তাহলে আমি টি স্কেলকে হরিজন্টাল করে দিলে আমার লাইনটা ভার্টিক্যাল হবে। আরেকটা ওয়ে হচ্ছে টি স্কেলকে হরিজন্টালি রাখলাম, কিন্তু টি স্কেলের মাথায় যে টি স্কেলে এই যে এভাবে হরিজন্টাল বসানোর পর আমি কি করব, এইদিকে
আমার সেট স্কয়ার আছে ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল তো বুঝো নাকি, আমাদের যে দুইটা মানে দুইটা ট্রায়াঙ্গেল থাকে। সো আমি কি করব, ওই দুইটা ট্রায়াঙ্গেলকে থেকে নিয়ে নিব, একটা ট্রায়াঙ্গেল নিয়ে এইভাবে বসাবো, সেট করব, কারণ প্রত্যেকটা ট্রায়াঙ্গেলে একটা করে 90 ডিগ্রি থাকে। তো আমি কি করব, এইভাবে সেট স্কয়ারটাকে বসানোর পর আমি এই বরাবর যদি কোনো লাইন ড্র করি, তাহলে সেই লাইনটুকু ভার্টিক্যাল হবে, কারণ এটা হরিজন্টাল লাইন। আর এই যে অ্যাঙ্গেলটুকু আছে, এই অ্যাঙ্গেলটুকু হচ্ছে 90 ডিগ্রি। সো আমি ইজি ওয়েতে ইচ্ছে করলেই কি করতে পারবো, যে আমার যেই ইয়েটা দরকার, ভার্টিক্যাল লাইন দরকার, সেই ভার্টিক্যাল লাইনটুকু আমি ড্র করতে পারবো আর কি। বোঝা যাচ্ছে আমার কথা? স্যার এটা যে বসাবেন, এটা কি স্যার কোনো একটা হরিজন্টাল টি স্কেলের উপর লাইনের উপর বসাবা, বেস করে বসাবেন? টি স্কেলের উপর বসাবা, টি স্কেলের যে টেইল পার্ট থাকে তার উপর। এইটা একটু ভেজাল না তাইলে ওটা থেকে? কোনটা থেকে? স্যার আমরা তো প্রথমে বলছিলাম যে টি স্কেলের মাথাটা আর ওইটা উপরে দিয়ে না, রেখে। না আমি বলতেছি তোমাকে, আমরা ওইটা দিয়ে করতে পারবো, ওইটা দিয়ে করাতে কোনো নিষেধ নাই, ঠিক আছে? তো মনে করো যে তোমার কোনো কারণে টি স্কেলটা হরিজন্টালি করতে পারতেছো, তুমি সামনে তোমার হচ্ছে কোনো কারণে ভার্টিক্যালি টি স্কেলের মাথা বসাতে পারতেছো না। ড্রয়িং বোর্ডের অনেক সময় ক্লাসে দেখা যাবে যে তোমাদের ওই ইয়ে থাকে, সামনে আরো অন্য স্টুডেন্ট থাকে বা অনেকেই থাকে, তখন টি স্কেলের মাথাটুকু ভার্টিক্যাল করাটা একটু কঠিন হয়। বা টি স্কেলের তোমার যে ড্রয়িং বোর্ড থাকে, ড্রয়িং বোর্ডের উপরের এই পাশে অনেক সময় কি থাকে, তোমার হচ্ছে একটা করে ওই, সরি এটা না, আমি লাইনটা একটু ভুল দিয়ে দিচ্ছি। অনেক সময় যেটা থাকে, এই পাশে একটু বিট বিট দেয়া থাকে, একটা বিট উপর দিক বরাবর আর কি। তো বিটটা দেয়া থাকলে তুমি আর হচ্ছে ওই টি স্কেলের মাথাটুকু ডিরেক্ট বসাইতে পারা যায় না আর কি। তো তখন ইচ্ছে করলে তুমি মানে তোমার যদি কোনো বাধা না থাকে, তাহলে এটা তো ডিরেক্ট ইউজ করতে পারবাই, কিন্তু মনে হয় যে কোনো ধরনের প্রবলেম হচ্ছে, তখন তুমি ইচ্ছে করলে সেট স্কয়ার টুকুকেও ইউজ করতে পারবা আর কি, ঠিক আছে? আচ্ছা, কোনো ধরনের প্রবলেম না থাকলে তুমি ইউজ করতে পারবা, সেটা সমস্যা নাই। বাট যদি মনে হয় যে হ্যাঁ কোনো প্রবলেম আছে, তাহলে তুমি এটা ছাড়াও অন্য ওয়েতেও করতে পারছো, সেটাই বলার উদ্দেশ্য। যেমন দেখো, এটা আমি যে তোমাদের যে প্রেজেন্টেশনটা বানানো আছে, এটা হচ্ছে ওই যে তোমাদের প্রথম দিনে আমি হচ্ছে একটা বইয়ের রেফারেন্স দিয়েছিলাম, অমলেশ চন্দ্র মন্ডল, ওনার বই থেকেই এই ইয়েগুলা নেয়া। তো দেখো এই জায়গার মধ্যে ফিগার 1.9 যেটা বলা আছে, সেটাতে কিন্তু সেম ওয়েতে বলা আছে, এই যে এটা এই ফিগার 1.9 ড্রয়িং এ ভার্টিক্যাল লাইন। সো এই জায়গার মধ্যেও কিন্তু ওইভাবে ইউজ করা হয়েছে, যে জায়গার মধ্যে একটা হচ্ছে ট্রায়াঙ্গেল কে বসায় বা সেট স্কয়ার কে বসায় আমরা ইয়ে করতেছি। তো দেখো এখন আমাদের আরেকটা কাজ আছে, বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল লাইন আমরা তৈরি করতে যাচ্ছি। আমি এটাকে তোমাদের ইয়েতে দেখাচ্ছি, তাহলে তোমরা ভালো বুঝতে পারবা। তোমরা একটা কাজ করো, সেটা হচ্ছে ল্যাপটপে থাকলে তো সাইড বাই সাইড মোডে গেলা, আর যারা ফোনে আছো তারা হচ্ছে ক্যামেরাতে চলে আসো, ঠিক আছে? এটাতে আসলে সুবিধা হবে। আমরা আগে কোনো মনে করো 45 ডিগ্রি 65 ডিগ্রি লাইন ড্র করার জন্য আগে আমরা কি ব্যবহার করতাম? চাঁদা না? চাঁদা ইউজ করতাম। হ্যাঁ, কিন্তু এখন আমরা চেষ্টা করব মানে বেশি একদম 2-3 ডিগ্রি দিতে গেলে তো চাঁদা লাগবেই, কিন্তু রিনোন যে অ্যাঙ্গেল গুলো আছে 30, 45, 60, 90 অথবা 105, 75, এই সমস্ত অ্যাঙ্গেল গুলো ইউজ করার জন্য আমরা যেটা করব, চাঁদা ইউজ না করে সেট স্কয়ার ইউজ করে লাইনগুলো ড্র করতে পারি কিনা আমরা সেটা দেখব। তো আমি তোমাদের এই জায়গায় দুইটা ট্রায়াঙ্গেলকে রাখছি, এই দুইটা ট্রায়াঙ্গেলের আরেকটা নাম হচ্ছে সেট স্কয়ার। এই দুইটা নামকে একটু মনে রাখার চেষ্টা করবা, যে এটাকে ট্রায়াঙ্গেলও বলতে পারি অথবা একসাথে বললে সেট স্কয়ারও বলতে পারি আর কি। তো এই দুইটার পরিচিতি নিয়ে আমি একটু আসি। দুইটার মধ্যেই দেখো 90 ডিগ্রি বিদ্যমান, কিন্তু এমন না যে কোনোটাতে 90 ডিগ্রি নাই। আমরা তো জানি যে একটা লাইন আরেকটা লাইনের উপর যদি লম্ব হয়, তাহলে অ্যাঙ্গেলটা কত থাকে? 90 ডিগ্রি থাকে। তাহলে দুইটা অ্যাঙ্গেলেই কি আছে? 90 ডিগ্রি আছে না? জি স্যার। তাহলে এটাই আর কি। আবার আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 2 সমকোণ। সো যেহেতু 2 সমকোণ, তার মানে এটা 90 ডিগ্রি এবং এটা 90 ডিগ্রি, দ্যাট মিন্স বাকি দুইটা অ্যাঙ্গেলের সমষ্টিও কত হবে? 90 90 ডিগ্রি।
তো আমরা দেখতে পাচ্ছি এই প্রথমটার ক্ষেত্রে, এটা যদি 1 নাম্বার বলি, এটার ক্ষেত্রে এই দুইটা বাহু পরস্পর সমান, তার মানে এটা সমদ্বিবাহু ত্রিভুজ, এবং এই সমদ্বিবাহু ত্রিভুজ হওয়ার কারণে এই দুইটা অ্যাঙ্গেলও সেম হবে, মানে এটাও 45 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটুকু 45 ডিগ্রি। এটা আমাদের জেনারেল থাকা দরকার হয় আর কি। আর এটার মধ্যে কোনোটা বাহুই সমান না, সবগুলাই আসলে বিষমবাহু ত্রিভুজ। সো এটার মধ্যে আমরা যেভাবে অ্যারেঞ্জমেন্ট আছে সেই অ্যারেঞ্জমেন্টে বড় কোণটা, এই যে এটা বড় কোণ, এই বড় কোণটা হচ্ছে 60, আর এই কোণটা ছোট আছে, তো এই ছোট কোণটার মান হচ্ছে গিয়ে 30 ডিগ্রি। তো এটা হচ্ছে আমাদের বেসিক পরিচিতি, এটা আমাদের জানা থাকা দরকার আর কি। তো এখন আমি একটা কাজ করি, যে কোনো একটা অ্যাঙ্গেল ড্র করি এবং তার সাথে আসলে বিভিন্ন অ্যাঙ্গেল গুলো কিভাবে মেজার করতে পারি সেটা আমি একটু দেখাচ্ছি তোমাদের। সো আসো প্রথমে আমরা একটা হরিজন্টাল লাইন ড্র করে নিলাম। তো আমাদের হরিজন্টাল লাইন ড্র করা শেষ। তারপর আমি একটা কাজ করি, যে কোনো একটা অ্যাঙ্গেলকে আমি বসাই নিই। সো দেখো, খেয়াল করো, আমি যদি এমন হয় যে আমার সেট স্কয়ারটাকে এভাবে বসাই নিলাম, বসায় নেওয়ার পর যদি এইদিকে লাইন ড্র করি, তাহলে আমাকে বলো এই অ্যাঙ্গেলটা কত হবে? 45 ডিগ্রি। 45 যেহেতু এটা 45, সো এটা যদি 45 হয়, আমরা জানি এটা কত হবে? 135 ডিগ্রি। বোঝা যাচ্ছে তো না? জি স্যার। লেখা কি বেশি ছোট মনে হয় না? ঠিক আছে, বোঝা যাচ্ছে। ঠিক আছে স্যার, বোঝা যাচ্ছে। ঠিকই আছে। তারপর মনে করো এটা তো এই দিক দিয়ে দিলাম, আমি এক কাজ করি, এটাকে এই পাশ দিয়ে দিই। তাহলে এখন এটা হবে কত? 45, আর অপর পাশে হয়ে যাবে এখন 135। সো আমরা ইচ্ছে করলে এখন আমরা ইচ্ছে করলে আসলে অ্যাঙ্গেল গুলাকে এইভাবেও বসাইতে পারতাম। তাহলে কত আসতো? এদিকে লাইন দিলে সেই লাইনটা দুই পাশেই 90 90 পেত নাকি? জি স্যার। এখন তাহলে আমরা এই স্কেলটুকু, এই ট্রায়াঙ্গেলটাকে আলাদা রাখি। এটা ছাড়া এটার আসলে আমরা বুঝতে পারছি, হ্যাঁ দুই দিকে 45 আছে, আর আমি অথবা 90 ডিগ্রি করে দুই পাশে ড্র করতে পারতাম, বা আমি মনে করো এই পাশে ড্র করে রাখতেছি, যে দেখো এদিকে 90 ডিগ্রিটা ড্র করে রাখলাম, তাহলে এই পাশেও 90, এই পাশেও 90। এটাতে আমরা পরে আসতেছি। এখন আমরা এই ট্রায়াঙ্গেলটুকু নিলাম, এই ট্রায়াঙ্গেলটুকু নিয়ে আমি অনেক কিছু করতে পারি। কিভাবে? এই ট্রায়াঙ্গেলটুকুকে জাস্ট হচ্ছে আমি, দেখো এই বরাবর বসাই নি, এই কর্নার বরাবর আর যদি বসাই নিতে পারি সোজা করে, এবং তারপর যদি লাইন ড্র করতে পারি, আমাকে বলো তাহলে এই অ্যাঙ্গেলটুকু কত? 30। টোটালটা ছিল 45, এটা 30, তার মানে এই অংশটুকু কত হবে? 15। তাহলে আমার যদি কখনো 15 ডিগ্রি লাগে, আমি 15 ডিগ্রি ড্র করতে পারবো। এটা হচ্ছে ভেতরের দিকে করা। ইচ্ছে করলে আমি এই দিক থেকেও ড্র করতে পারতাম, তখন আমার ভেতরের দিকে আমি পেতাম। এই দিক থেকে যদি তুমি সেট করে নিতা, তাহলে তখন এইটা হয়ে যাইতো 30, আর এই অংশটুকু হতো তখন 15। বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তো এটা হচ্ছে ভেতরের দিকে দিছিলাম, কিন্তু এখন চিন্তা করো আমি বাহিরের দিকে দিব। কিভাবে বাহিরের দিকে দিচ্ছি? ওই যে 45 ডিগ্রি যে লাইনটা ছিল, এই যে এই লাইনটা, এক নাম্বার লাইন দেখাচ্ছি, এই এক নাম্বার লাইনের জাস্ট বরাবর করে আমি একটা অ্যাঙ্গেল ড্র করতেছি। সেটা হচ্ছে এই বরাবর দিয়ে, যদি আমি এখন লাইনটা ড্র করি, খেয়াল করো, স্টিল নাও এই অ্যাঙ্গেলটা কত আছে? 30 না? তাহলে এটা 30, ভেতরে এই জায়গায় 45, তার মানে টোটালটা কত হবে? 75। টোটালটা হচ্ছে 75 ডিগ্রি। এটা 75 হলে এই পাশে কত হবে? 105 ডিগ্রি। আচ্ছা, এটা তো দিলাম 30 ডিগ্রিটা, আমি যদি উল্টাইয়া 60 ডিগ্রিটাকে দিতে পারি এই বরাবর, লাইনটা কোথায় ছিল? দেখো আমি এখন 60 ডিগ্রিটাকে ওই লাইনের উপর বসাচ্ছি, আর কিছু করতেছি না। তাহলে আমি এই যে 60 ডিগ্রি লাইনটা বসাই এদিকে দিলাম, তার মানে আমার এই যে অ্যাঙ্গেলটুকু আছে,
এই অ্যাঙ্গেলটুকু, এই অ্যাঙ্গেলটুকু এখন কত? 60 না? বোঝা যাচ্ছে? দেখো এটা হচ্ছে 1 নাম্বার লাইন। 1 নাম্বার লাইন থেকে আমি এই যে এটা বসাইছি, তাহলে এটা কত? 60 ডিগ্রি না? জি স্যার। তার মানে এটা 60, আর আগের এটা পুরাটা ছিল কত? 45। তাহলে 60 আর 45 টোটালটা মিলে কত আসবে? 105। 105। আর এটা যদি 105 ডিগ্রি হয় তাহলে বাকি রেস্ট কত হবে? 75। 75। তো তুমি এই জায়গায় 60 এর বদলে ইচ্ছে করলে এই যে 1 নাম্বার লাইনে ইচ্ছে করলে 90 ডিগ্রিটাও বসাতে পারো। কিভাবে 90 ডিগ্রিটা বসাবো? এই যে এই জায়গার মধ্যে এইদিকে করে, এটা আমাদের লাস্ট, তারপর তোমরা বুঝতেই পারবা। তার মানে এখন আমাদের এই 1 নাম্বার লাইন থেকে এই মানটুকু হচ্ছে 90 ডিগ্রি, আর এই অংশটুকু হচ্ছে 45 যেটা আগেই ছিল। তাহলে 90 আর হচ্ছে 45, টোটাল 135। অ্যাঙ্গেলটুকু আসবে 135। 135। তার মানে বাকি অংশটুকু থাকবে 45। ক্লিয়ার কি না? জি স্যার। জি স্যার। সো এভাবে করে আমরা আসলে ভেরিয়াস অ্যাঙ্গেল গুলা ড্র করতে পারি আমাদের ইচ্ছে মতো আর কি। ঠিক আছে, আমি চেষ্টা করছি একটা ড্রয়িং এর মধ্যে দেখানোর জন্য, তো যার কারণে আসলে হঠাৎ করে দেখলে কিন্তু পিকচারটা অনেকটাই ডিফিকাল্ট মনে হবে। সো তোমাদের যখন ভিডিও রেকর্ডিং দিয়ে দিব তখন প্রতিটা স্টেপ বাই স্টেপ যখন আবার দেখবা তোমরা বুঝবা। আর এটা আসলে তোমাদের অলরেডি বুঝছো তোমরা, আমি জানি। সো তোমরা একটা কাজ করবা, জাস্ট এ লিটল টেস্ট, সেটা হচ্ছে তোমরা 150 আর হচ্ছে গিয়ে 165 এই দুইটা অ্যাঙ্গেল কিভাবে ড্র করা যায় এটা একটু চেষ্টা করো। 150 আর হচ্ছে 165, আমার কথা বুঝে আসছে? জি স্যার। তোমরা এই দুইটা অ্যাঙ্গেল 150 ড্র করতে পারলে 165 ও ড্র করতে পারবা। সো কে কিভাবে করছো শেয়ার করলে করতে পারো, অথবা মুখে বললেও চলবে। সো 2 মিনিট বা 3 মিনিট সময় তোমরা একটু চেষ্টা করো নিজেদের মধ্যে, যে যার খাতায় চেষ্টা করো। জিওমেট্রি বক্স অবশ্যই থাকার কথা। আমাদের আজকে ক্লাস অ্যাসাইনমেন্ট পার্টও আছে। সো যারা নাও নাই তারা এখন বাসায় যে জায়গায় আছে সে জায়গা থেকে নিয়ে নাও, এবং এখন যে কাজটা দিলাম সেই কাজটা একটু করো। সবাই চেষ্টা করো। আমি 2টা মিনিট সময় নিচ্ছি তোমাদের কাছ থেকে। ওরা যে হবে, যা শেষ হয়ে যাবে সে আমাকে বলবে। চেষ্টা করো।
আরো শেষ হইলে আমাকে জানাও। স্যার এভাবে বলি কিভাবে আছি, এমনি তো দেখাতে পারতেছি না। হ্যাঁ বলো, সমস্যা নেই, বলো। স্যার এক পাশে 30 ডিগ্রিটা 30 ডিগ্রি রাখলেই তো 150 পাই যাচ্ছে অপর পাশে। আর আচ্ছা 30 ডিগ্রিটা 150 ডিগ্রি পাইলে স্যার অন্যদিকে মানে যেই পাশে 30 ডিগ্রি উৎপন্ন হয়েছে ওই পাশে যদি 15 ডিগ্রির যে ইয়েটা আছে, অংশটা আছে, ওইটা যদি আহ ওইটা ওটা দিয়ে যদি একটা রেখা টানি তাহলে 150 যোগ 15 165 ডিগ্রি পেয়ে যায়। 15 ডিগ্রি রেখাটা কিভাবে ড্র করছো সেটা জানতে চাচ্ছি আর কি। স্যার আমি তো স্যার 60 60 30 করে 150টা আঁকলাম, আর 60 60 45 করে 165টা। আচ্ছা সমস্যা নেই, হতে পারে। বিভিন্ন ভাবে করা যায়, যে যেভাবে পারো আর কি, এটা জরুরি না যেভাবে হবে তোমার 90 60 150 হয়, তো এটাও প্রবলেম নাই। কেউ যদি 90 ডিগ্রি 60 ডিগ্রি ড্র করো তাতেই তোমার 150 হয়ে যাবে, তো কোনো সমস্যা নেই। আচ্ছা আর কারো হয়েছে? স্যার 165টা 90 প্লাস 30 প্লাস 45 এভাবে করা যায় স্যার। আচ্ছা 90 প্লাস 30 প্লাস 45 না? হ্যাঁ হতে পারে, ওইটাই বললাম যে যেভাবে পারো সেভাবে করতে পারো, কোনো সমস্যা নেই। আর কারো হইলে বলো, না হলে আমরা এরপর আগাবো।
ঠিক আছে, আমরা একটু সামনে অগ্রসর হবো আর কি। দেখতে পাচ্ছ স্ক্রিন সবাই? স্ক্রিন দেখা যাচ্ছে কিনা একটু রেসপন্স করো। জি স্যার। জি স্যার। আচ্ছা, তারপর আমরা যেটা আসছে সেটা হচ্ছে স্কেল অফ ড্রয়িং। তো স্কেল অফ ড্রয়িং জিনিসটা কি সেটা নিয়ে আগে একটু আলোচনা করি। সেটা হচ্ছে 3 ধরনের স্কেল অফ ড্রয়িং আছে: ফুল সাইজ, এনলার্জ স্কেল, আর আরেকটা কি বলা হচ্ছে রিডাকশন স্কেল। তো ফুল সাইজ কি, এনলার্জ স্কেল কি, আর হচ্ছে রিডাকশন স্কেল। তো মনে করো আমাদের কাছে একটা অবজেক্ট আছে, আমি অবজেক্টটুকুকে একটু ড্র করে দেখাই। মনে করি যে একটা অবজেক্ট আছে আমাদের কাছে, জাস্ট মনে করো একটা বক্সই ড্র করবো আমরা। বক্সের 2টা প্যারামিটার থাকে, একটা হচ্ছে দৈর্ঘ্য মনে করো এটা 10, আর প্রস্থ মনে করো যে 6। সো আমি যদি ড্রয়িংটা এই মেজারমেন্ট দিয়ে ড্র করি, যেটা কিনা এটার অ্যাকচুয়াল মেজারমেন্ট, সেটা দিয়ে যদি ড্র করি তখন এটাকে বলবো হচ্ছে আমি ফুল স্কেল, বা স্কেল না বলে ফুল সাইজ মেজারমেন্ট বলতে পারি। তো এটা হতে পারে। তারপর আসে এনলার্জড স্কেল। এনলার্জ দিয়ে নাম শুনে বোঝা যাচ্ছে এটাকে বড় করা। তো আমি কি করলাম, বললাম যে আমি এটাকে বেশি ছোট, প্রত্যেকটাকে 3 গুণ করে বড় করে দিব। তাহলে 3 দিয়ে গুণ দিলে এটা হবে 18 আর এটা হবে 30। তাহলে আমি কি করলাম, 3 গুণ বড় করে ফেললাম। তার মানে এই সাইজটাকে বলবো হচ্ছে আমি এনলার্জড স্কেল। আর ফাইনালি হচ্ছে 10 ছিল না, আমি বললাম যে না 2 গুণ ছোট করে ফেলি, তাহলে 2 দিয়ে ভাগ দিয়ে দিব। ভাগ দিয়ে দিলে এটা হবে 5, এটাকে 2 দিয়ে ভাগ দিলে এটা হবে 3। 5 আর 3 ছোট করে ফেললাম, তখন সেটাকে বলবো হচ্ছে আমি রিডাকশন স্কেল। এখন এটার একটা সিম্বল দেয়া লাগে। ফুল স্কেল বা ফুল সাইজ সবসময় যে রেশিওটা হয় সেটা হয় হচ্ছে 1:1। তোমাদের প্রেজেন্টেশনে দেখো এই জায়গার মধ্যে এই জিনিসগুলো দেখানো আছে, এই যে 1:1। তারপর হচ্ছে গিয়ে এনলার্জ হচ্ছে 2:1, 10:1, রিডাকশন হচ্ছে 1:2, আর হচ্ছে 1:10। কেউ কি কোনো চ্যাট বক্সে কিছু লিখছো নাকি? আচ্ছা, ঠিক আছে। তাহলে যেটা বলছিলাম আর কি, তাহলে আমরা বুঝতেই পারতেছি যে আসলে আমাদের 3 ধরনের স্কেল হওয়া সম্ভব। এর মধ্যে ফুল সাইজ বা ফুল স্কেল যেটা, সেটা হচ্ছে আমার মেজারমেন্ট যা তাই। সো এই জন্য দেখো 2টা ডিজিটই 1 আর 1, মানে এটা দিয়ে বোঝানো হচ্ছে আমার ড্রয়িং এর মেজারমেন্ট যা আমি ড্র করছি সেই মেজারমেন্ট দিয়ে। আর এনলার্জ স্কেলে তুমি কত গুণ বড় করছো সেটা আগে লিখতে হয়। তো নরমালি আমরা এই জায়গাতে 3 গুণ বড় করছি, তার মানে 3 গুণ is to 1, 3:1, মানে 3 গুণ বড় করছি, অ্যাকচুয়াল মেজারমেন্ট হচ্ছে গিয়ে 1। আর রিডাকশন স্কেলে আমি ছোট করছি 2 গুণ, তো ট্রু মেজারমেন্ট 1 হলে ছোট করছি যত গুণ তা লিখতে হবে শেষে। বোঝা যাচ্ছে আমার কথা? জি স্যার, এখানে মানে স্টুর পরেরটা হচ্ছে মানে আমাকে বলে পরেরটা দিতেছে। বলতে গেলে কি, যদি প্রথমটা 2টা সেম থাকে তাহলে সেটা ফুল সাইজ, যদি প্রথমটা বড় থাকে তাহলে সেটা এনলার্জড স্কেল, আর যদি পরেরটা বড় থাকে তখন সেটা রিডাকশন স্কেল। স্যার এখানে প্রথমটা বড় পরেরটা বড় কোথায় এটা বুঝলাম না। এই যে দেখো এটার মধ্যে এনলার্জড স্কেলে কি লিখছি 3:1। আচ্ছা বুঝছি স্যার। স্যার মানে চিত্রটার মধ্যে তো মানে এখন কোনো পরিবর্তন করেন নাই, যে একটু ও স্কয়ার আচ্ছা, চিত্রটার মধ্যে করছি আসলে। দেখো প্রথমটাতে ছিল 10 আর হচ্ছে 6, পরে যখন 3 গুণ বড় করলাম মেজারমেন্ট হয়ে গেল 30 আর হচ্ছে 18। পরে যখন 2 গুণ ছোট করলাম, 2 দিয়ে ভাগ দিয়ে দিলাম, তখন হয়ে গেল 3 আর হচ্ছে 5। হ্যাঁ, আমার অবজেক্টটা ছোট হয়ে যাবে আস্তে আস্তে, ছোট হবে একবার, বড় হবে একবার, সেটা আমি দেখাই নাই। বাট নাম্বারটা নিউমেরিক্যালি আমি তোমাকে দেখাইছি যে একবার 3 গুণ বড় করছি আর আরেকবার 2 গুণ ছোট করছি, সেটা আর কি। ঠিক আছে?
কথা বুঝে আসছে আমার, জি স্যার, নাকি জি কোনো স্যার। প্রবলেম থাকলে বলতে পারো। বুঝছি তাহলে স্যার। আমাকে স্যার কত গুণ বড় করতেছি ছোট করতেছি এটা মূলত স্যার মানে কত দিয়ে স্যার মাল্টিপল করছি বা কত দিয়ে ডিভাইড করছি স্যার কত এটা গুণ বসাই বড় দিলে বা কত গুণ ছোট সেটা হচ্ছে মেইন আর কি। স্যার মানে অনুপাতে লেখার সময় স্যার ওইটাই তো স্যার বসাই দিব জাস্ট। হ্যাঁ হ্যাঁ, ওইটাই বসাই দিবা। তাহলে আমাকে এখন বলো যে 0.5:1 এটা কি হবে, কোন স্কেল হবে? 0.5:1 রিডাকশন স্কেল। কারণ কি? স্যার রিডাকশন এক্সেল স্যার। না, রিডাকশন স্কেল তা তো বুঝলাম, কিন্তু কারণটা বলতে হবে তো যে কেন স্যার এটা reduction? স্যার 0.5 তো ছোট প্রথমটা স্যার, ছোট। আর যেহেতু 0.5 ছোট এবং 1 বড়, আমরা জানি পরেরটা বড় হওয়া মিন্স করে কি সেটা রিডাকশন স্কেল। আর 5:5 এটা কি স্কেল হবে? স্যার এটা স্যার ফুল সাইজ স্যার। নরমালি 5:5 হয় না, কারণ রেশিও করলে আমরা জানি যে যত লোয়ার যাওয়া যায়, আর 5:5 মিন্সই হচ্ছে 1:1। সো এটা ফুল স্কেল। ফুল সাইজ। সো এইভাবে তোমাদের যে মেইন ইয়াতে ফাইনাল এক্সামে আসলে থাকতে পারে, সো তখন তোমরা বলবা যে কোনটা কোন স্কেল আর কি। ঠিক আছে? আচ্ছা, আমরা তাহলে আরেকটু সামনে যাই। আমাদের টাইপস অফ লাইনসে চলে আসছে আমরা। আমাদের মোটামুটি এই জায়গার মধ্যে ইয়েটা লাগবে, তারপর হ্যাঁ। তাহলে আমরা আসি টাইপস অফ লাইনসের মধ্যে। তো আমাদের টাইপস অফ লাইনের মধ্যে প্রথম লাইনটাই দেখো, বলা আছে যে ভিজিবল লাইন বা হচ্ছে গিয়ে এটাকে কি বলা যায়, অবজেক্ট লাইন। অবজেক্ট লাইন প্রথমটা। সো এই ভিজিবল লাইন বা অবজেক্ট লাইন আমরা কোথায় ব্যবহার করব? এই যে দেখো, আমি একটা অবজেক্ট ড্র করলাম, অবজেক্টের বা রেক্টেঙ্গেল, এটা একটা অবজেক্টের অবস্থা হইতে পারে। তো এই যে লাইনটা, এটা হবে সবসময় কি লাইন? ভিজিবল লাইন। ঠিক আছে? এখন ভিজিবল বা অবজেক্ট লাইন, এই ভিজিবল লাইনটা দেখো একটা কথা বলা আছে এই জায়গার মধ্যে, এই লাইনটা হবে কি লাইন? থিক লাইন। এই যে প্রেজেন্টেশনে দেখবা জি এই স্যার। লাইনটা হচ্ছে থিক লাইন। সো যেহেতু এটা থিক লাইন হবে, আমাদের কাছে সবাই চেষ্টা করবা 4B বা 6B পেন্সিল রাখার, একটা যে কোনো একটা হলেই হবে, আর আরেকটা হচ্ছে HB। সো থিক লাইনগুলো ড্র করার জন্য আমরা 4B বা হচ্ছে 6B পেন্সিলটা ইউজ করব। ঠিক আছে? আর এই HBটা হচ্ছে থিন লাইনের জন্য, পাতলা লাইনের জন্য, গাঢ় লাইনের জন্য নয়। এটা একটু মাথায় রাখবা সবাই, যে আমরা থিক লাইন ইউজ করার জন্য 6B বা 4B পেন্সিল ইউজ করব, আর থিন লাইন যখন ইউজ করব তখন আমরা HB পেন্সিল ইউজ করব। ক্লিয়ার এই পর্যন্ত সবাই? জি স্যার। তাহলে আমরা এই জায়গার মধ্যে দেখো, টু ইন্ডিকেট অল ভিজিবল আউটলাইন অফ এন অবজেক্ট, ইট শোজ দ্য শেপ অফ এন অবজেক্ট আর কি, আমরা ওই জায়গা থেকে ইউজ করতে পারি। তারপর আসি হিডেন লাইন বা ড্যাশ লাইন। হিডেন লাইন বা ড্যাশ লাইনটা বোঝানোর জন্য আমি একটা 3D ফিগার ড্র করব, যাতে করে তোমাদের সহজ হয়। একটু খেয়াল করো এই অবজেক্টটুকুকে, বোঝা যাচ্ছে তো? এটা একটা এল শেপ স্টেপ, সিঁড়ি বলা যায় আর কি, নাকি? জি স্যার। জি স্যার। আচ্ছা, এই সিঁড়িটাকে আমি বললাম তোমরা পেছন থেকে দেখো, পেছনের ভিউটা ড্র করতে। তো পেছনের ভিউটা কেমন আসবে? স্কয়ার স্যার। স্কয়ার। আয়তক্ষেত্রের মতো হবে স্যার। আয়তক্ষেত্র মতো এই ধরনের কিছু হবে, নাকি? জি স্যার। আচ্ছা, জি স্যার। কথা হচ্ছে এই যে দেখো, এই বরাবর কিন্তু পেছন থেকে আমি দেখতে পাচ্ছি না, এইদিকে যে কাটা, এই যে একটা অংশ কাটা আছে না, জি স্যার। স্টেপের এই অংশটুকু কিন্তু খালি। তো এটাকে বলা হচ্ছে মানে হিডেন এজ আর কি, হিডেন এজ, যে এই পাশে কাটা অংশ আছে। তো এই ধরনের কিছু যদি হয় যে আসলে কোনো একটা অবজেক্ট আমি যে দিক থেকে দেখছি, যে ভিউ থেকে, সেই ভিউ থেকে আসলে সেটা পরিপূর্ণ, কিন্তু পেছনে গিয়ে সেটা কোনো হিডেন এজ আছে, এই ধরনের যদি কিছু হয়, তখন আমাদেরকে মনে করো এই যে এটা এই বরাবর আছে, মানে এই বরাবর দেখো তো এরকম কিছু বোঝা যায় কিনা, যে এই বরাবর একটা কি লাইন থাকতে পারে না? জি স্যার। তো এই যে আমি হিডেন এজটাকে, যে পেছনের যে একটা কাটা অংশ আছে, সেটা বোঝানোর জন্য যে লাইনটা ইউজ করলাম, সেই লাইনটাকে বলে হচ্ছে
হিডেন লাইন বা ড্যাশড লাইন। স্যার এই লাইন দিলে তো স্যার উপরে ফাঁকা নাকি নিচে ফাঁকা তা তো স্যার বুঝা যাবে না, না দেখো, মানে তা বুঝবো কিভাবে? হ্যাঁ উপরে ফাঁকা না নিচে ফাঁকা সেটা আমার বোঝার দরকার নাই, সেটা আমরা আচ্ছা। অন্য আরেকটা ভিউ থেকে বুঝবো। কিন্তু এই বরাবর দিয়ে এজটা আছে, এজ বলতে আমার মানে হচ্ছে গিয়ে কি বোঝায় এটাকে, যে এটার মানে এটাই হচ্ছে লিমিটিং এলিমেন্ট, মানে এটার উপরেও হতে পারে নিচেও হতে পারে। আমরা অন্য কোনো ভিউ থেকে বুঝে নিব যে সেটার কি আসলে উপরে ফাঁকা নাকি নিচে ফাঁকা। আমরা একটা অবজেক্টকে একটা ভিউ থেকে বুঝতে পারি না। 3D অবজেক্টকে 3D অবজেক্টকে বোঝার জন্য মোট 3টা ভিউ লাগে, টপ, ফ্রন্ট, রাইট সাইড ভিউ আর কি। তো সেগুলোতে আমরা পরবর্তীতে আসবো। কিন্তু এটা বোঝানোর উদ্দেশ্য হচ্ছে যদি এই ধরনের কাটা কিছু থাকে তখন আমরা কি দিব, এই ধরনের হিডেন লাইন দিব। ঠিক আছে, আচ্ছা স্যার। ক্লিয়ার কি না এই অংশ পর্যন্ত? জি স্যার। যদি এই ধরনের কিছু থাকে আমরা হিডেন লাইন দিব। তবে হিডেন লাইনটা আসলে আমি আমার মন মর্জি মতো দিতে পারবো না, হিডেন লাইনের একটা মেজারমেন্ট আছে। এই যে দেখো হিডেন লাইনটুকু আমি এই জায়গায় ড্র করতেছি বা ড্যাশ লাইন। এটাতে দুইটা অংশ আছে, একটা হচ্ছে মাঝখানের স্পেস, স্পেসকে আমি এস বলতেছি, আর হচ্ছে ব্ল্যাক লাইন, এটাকে আমি বি দিয়ে বলতেছি, ব্ল্যাক। ঠিক আছে, এখন স্পেস যত হবে ব্ল্যাক লাইন তার ডাবল হতে হবে। মানে স্পেস যদি 1 মিলিমিটার হয় ব্ল্যাক লাইন হবে 2 মিলিমিটার, স্পেস যদি 2 মিলিমিটার হয় ব্ল্যাক লাইন হবে 4 মিলিমিটার। জাস্ট এটা ডাবল হবে, এটা আমরা একটু সবসময় মনে রাখার চেষ্টা করব। ক্লিয়ার এই পর্যন্ত, হিডেন লাইন ড্যাশ লাইন পর্যন্ত? স্যার এটাও কি স্যার স্কেল দিয়ে মেজারমেন্ট করে আঁকতে এটা হবে? তোমরা মোটামুটি ওই যে যেহেতু ডাবল, এটা তোমরা ফ্রি হ্যান্ড ড্র করতে পারো, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, স্যার হালকা একটু এদিক ওদিক হলে সমস্যা নেই? না অল্প কিছু হলে সমস্যা নেই, বিশেষ কিছু না হলেই হচ্ছে। ঠিক আছে, জি আচ্ছা স্যার। এখন খেয়াল করো, আমি মনে করো যে এই সেকশনটার মধ্যে এই জায়গার মধ্যে একটা হোল আছে, এই হোলটুকু পুরাটা মানে একদম নিচ পর্যন্ত চলে গেছে। ঠিক আছে, আমাকে বললো এই দিক থেকে সামনে থেকে দেখতে, ফ্রন্ট ভিউটা দেখতে কেমন লাগে সেটা দেখতে বললো। তো আমি কি করলাম, ফ্রন্ট ভিউটা ড্র করলাম এই দিকে। তো ফ্রন্ট ভিউটা দেখতে কি এল শেপ মনে হবে না? দেখো তো এই ধরনের জি কিছু, স্যার। এই ধরনের এল শেপ দেখাবে কিনা? জি স্যার। আচ্ছা, কথা হচ্ছে এখন দেখো এই পাশ থেকে যখন দেখবা এই যে হোলটা আছে বা ড্রিলটা আছে সেটা কি এই জায়গায় দেখা যাবে? হ্যাঁ স্যার। দেখা যাবে না, কিন্তু অবশ্যই এই হোলটা আছে। এখন এই হোলের কি হবে, একটা সেন্টার লাইন থাকবে না, যে হোলটার মানে সেন্টারটা কোথায়? অবশ্যই এইদিকে কোথাও একটা সেন্টার থাকবে তো নাকি? তো এই যে স্যার। হ্যাঁ বলো। স্যার থাকবে স্যার। হ্যাঁ, তো এই সেন্টার বরাবর মনে করো সেন্টারটা যদি এই বরাবর থাকে, আমাকে এই বরাবর একটা সেন্টার লাইন ড্র করতে হবে। তো সেন্টার লাইনটা ড্র করার একটা নিয়ম আছে, সেটা আমি পরে বলতেছি। তো এই যে সেন্টার লাইনটা আমরা নরমালি এইভাবে ড্র করি আর কি, বড় লাইন, স্পেস, মাঝখানে একটু ছোট লাইন। ঠিক আছে, এই যে এই ধরনের আমি দেখাই, এই পাশে বড় লাইন, স্পেস, ছোট লাইন, আবার বড় লাইন। এটার মেজারমেন্ট কি আমি সেটাতে আসতেছি একটু পরে। এখন খেয়াল করো এই হোলটা তো এতটুকু হইতে পারে, আবার আরো বড় হইতে পারে না? জি স্যার। সেটা কিভাবে বুঝবো? সেটা বোঝানোর জন্য আমি কি করব, রেডিয়াস, যে এই পাশে এতটুকু রেডিয়াস কত আর এই পাশে এতটুকু রেডিয়াস তো একটাই হবে, তো এটা রেডিয়াসটা জানলে আমি এই পাশ থেকে এই দিকে রেডিয়াসে যাব, এই পাশ থেকে রেডিয়াসে যাব, গিয়ে এই দুই রেডিয়াস বরাবর ওই যে হিডেন লাইন দেখলাম যে এই হিডেন লাইন ড্র করে দিব। ঠিক আছে, জি স্যার। তার মানে আমরা বুঝতে পারতেছি যদি হিডেন এজ থাকে তাহলে শুধুমাত্র হিডেন লাইন লাগবে। আর কিন্তু পাশে একটু যদি ক্লিয়ার করে দেখাই দিলে ভালো হতো। কোনটা? এটা সেন্টার লাইনটা। হ্যাঁ, সেন্ট্রাল লাইন নিয়ে আমি বলছি, সেন্ট্রাল লাইনটাতে আসতেছি, জাস্ট আমি এই কনসেপ্টটা ক্লিয়ার করে নিই। যদি কাটা অংশ থাকে, হিডেন অংশ থাকে, হোল না, নরমালি হিডেন, কাটা অংশ, হিডেন এজ, তখন দিব শুধু কি লাইন? হিডেন লাইন। হিডেন লাইন। কিন্তু যদি হোল থাকে তাহলে হোলের সেন্টার বরাবর দিব সেন্টার লাইন, আর রেডিয়াস দুই পাশে রেডিয়াস বরাবর দিব কি? দুইটা হিডেন হিডেন লাইন। লাইন। এখন আসি হচ্ছে আমি আমার সেন্টার লাইনের মেজারমেন্ট, এই যে সেন্টার লাইনে একটা হচ্ছে বড় লাইন, স্পেস, তারপর ছোট লাইন, আবার এক বড় লাইন, এই বড় লাইন আর এই বড় লাইন সেম। ঠিক আছে,
তার মানে আমরা বুঝতে পারতেছি এটার মেজারমেন্ট সেম, তাহলে তিনটা মেজারমেন্ট লাগবে। আমি যদি বলি স্পেস কে যদি দেই এ, ছোট ব্ল্যাক কে যদি দেই বি, আর বড় ব্ল্যাক কে আমি সি দিতে পারি। তো এটার মেজারমেন্টটা মোটামুটি মনে রাখবে এইভাবে, এ 1 হতে পারে, বি 2 থেকে 3 হবে, আর সি 5 থেকে 10 হবে। এটা এই যে বি বড় ছোট বা সি বড় ছোট কখন হবে? ড্রয়িং যদি বড় হয় তাহলে এগুলার মান বড় হবে, ড্রয়িং যদি ছোট হয় তাহলে এগুলার মানও ছোট হবে। আর ক্লিয়ার? জি স্যার। তাহলে মোটামুটি আমাদের সেন্টার লাইন পর্যন্ত হয়ে গেল। এই যে এই জায়গার মধ্যে দেখো সেন্টার লাইনে কি বলা আছে, টু শো দ্য সেন্টার লাইন অফ হোল এন্ড পিচ লাইন। বিভিন্ন ধরনের সেন্টার, হোলের সেন্টার বোঝানোর জন্য আমরা এগুলো ইউজ করবো আর কি। তো তারপর আসে হচ্ছে এক্সটেনশন লাইন, ডাইমেনশন লাইন। এটা আসলে আমাদের আমি কিছুটা বোঝাই দিই তোমাদের, তাহলে বুঝতে পারবা। মনে করো আমি একটা অবজেক্ট, আমাকে রেক্টেঙ্গেল ড্র করতে বললো, আগের মতোই রেক্টেঙ্গেলের এটা হচ্ছে 10 আর এটা হচ্ছে 6। আমি অবজেক্ট যখন ড্র করা শেষ হয়ে যাবে আমার, তখন আমাকে ওই যে বলছিলাম ডাইমেনশনিং করা লাগবে নাকি, যেটাকে ডাইমেনশন মানে হচ্ছে এটার মেজারমেন্ট গুলা বলে দেওয়ার জন্য রুলস আছে, সেই রুলসটাই হচ্ছে আমার ডাইমেনশনিং রুলস। তো ডাইমেনশনিং এ আমার দুইটা লাইন লাগে। কোন দুইটা লাইন দেখো, এই যে মধ্যে বলে দেওয়া আছে, একটা হচ্ছে এক্সটেনশন লাইন আর একটা হচ্ছে ডাইমেনশন লাইন। লিডার কি পরে আসতেছি। তো এই যে খাড়া লম্বা খাড়া অংশটুকু দেখতেছো, এটাকে বলে এক্সটেনশন লাইন, আর এই মাঝ বরাবর যেটা চলে গেছে সেটাকে বলে ডাইমেনশন। তো আমি এই জায়গায় কোনটা এক্সটেনশন লাইন হবে কোথায় আর কোথায় ডাইমেনশন লাইন হবে সেটা আমি বলতেছি। আমি মনে করো এই 10 কে মেজারমেন্ট করব, তাইলে 10 শুরু হয়েছে এই জায়গায়, শেষ হয়েছে এই জায়গায়, তাহলে এই দুই লাইন বরাবর ভার্টিক্যাল দুইটা লাইন ড্র করব। এই লাইনগুলোকে বলবো আমি এক্সটেনশন লাইন। আর এই জায়গায় বরাবর আমি দুইটা লাইন দিব অ্যারো হেড সহ, এই লাইনটাকে বলি হচ্ছে আমি ডাইমেনশন লাইন। অ্যারো হেড যেই লাইনে থাকবে সেটাকে ডাইমেনশন লাইন বলবো, অ্যারো হেড যেটাতে না থাকবে সেটাকে আমি এক্সটেনশন লাইন বলবো। এতটুকু পর্যন্ত বুঝে আসছে? কোনো সমস্যা আছে কারো? না স্যার। আচ্ছা, তাহলে আমি আসি আর পরের অংশের মধ্যে। আমাদের মোটামুটি এই পর্যন্ত ক্লিয়ার হচ্ছে, সবাই বুঝতে পারছো। তারপরে হচ্ছে সেকশন লাইনে। সেকশন লাইন, স্যার ডাইমেনশন লাইনটা কি স্যার মাঝখান দিয়ে গ্যাপ না রাখলে কি সমস্যা হবে? না, গ্যাপ রাখবা, কারণ কি গ্যাপের মাঝখানেই তুমি এটার মেজারমেন্ট কত সেটা লিখতে হবে। ঠিক আছে। আচ্ছা, এখন আসি হচ্ছে আমি সেকশন লাইন কি বোঝাই। আচ্ছা, মনে করো আমি একটা অবজেক্ট পেলাম, সে অবজেক্টকে বললো কি এই বরাবর কেটে ফেলতে। ঠিক আছে, এই বরাবর আমি কেটে ফেললাম, কেটে অর্ধেক করে ফেলে দিলাম। আমি যখন অর্ধেক করে এই অংশটাকে দেখব, এটা কোন ম্যাটেরিয়ালের, এটা কি আসলে কাঠের নাকি এটা কংক্রিটের নাকি এটা মাইল স্টিলের নাকি লোহার, আমি কি ভিতরে দেখলে আমি বুঝতে পারবো না? বুঝা যাচ্ছে কথা আমার? আমি যখন একটা অবজেক্টকে মাঝ বরাবর কেটে ফেলবো, বা যে কোনো এই পাশে কি করব, কেটে ফেলবো, কেটে ফেলে দিলাম এই অংশ, তারপর ভেতরে এই যে একটা রেক্টেঙ্গুলার অংশ দেখবো, এই রেক্টেঙ্গুলার অংশটা কোন ম্যাটেরিয়ালের তৈরি আমি দেখবো কিনা। জি স্যার। তো মনে করো আমাকে কি করতে হবে, যে মাইল স্টিলের জন্য বোঝানোর জন্য মনে করো যে আমি কাটার পরে এই ধরনের কিছু দেখলাম, এটা হচ্ছে আমার ওই যে কাটার সেকশনটা। তো যদি মাইল স্টিল হয় আমি এইভাবে লাইন দিব, মানে মাইল স্টিলকে বোঝানোর জন্য যে আমি কেটে ফেলছি, কেটে ফেলার পর ভেতরে যে ম্যাটেরিয়ালটা সেটা মাইল স্টিল, এই জন্য আমি এইভাবে লাইন দিব। সেটা যদি অন্য কিছু হয়, তোমার কংক্রিটের হইতে পারে, কংক্রিটের হলে এই ধরনের কিছু সেকশন লাইন থাকে, মানে বিভিন্ন সিম্বল দিয়ে আসলে ভেতরের এগুলা ম্যাটেরিয়ালটা কি সেটা বোঝানো হয়, এক একটার ক্ষেত্রে এক এক ধরনের। সো এই ধরনের যে লাইনগুলা থাকে, এই লাইনগুলাকে কি লাইন বলি আমরা? সেকশন লাইন। আর এই সেকশন লাইনগুলা ইউজুয়ালি তোমার হচ্ছে 45 থেকে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে আর কি। আচ্ছা, এতটুকু চলে গেল, আমরা কুইকলি বোঝাই, তারপর তোমরা অন্য অংশে আসতে পারবা। আমি কি বললাম, এই বরাবর কাটলে যেটা দেখবো সেই লাইনটাকে কি বললাম? সেকশন লাইন নাকি? ভেতরে যা দেখবো
কিন্তু যেই বরাবর কাটার জন্য বলতেছি যে এই বরাবর কাটো, তাহলে এই বরাবর কাটো যে বললাম, এই লাইনটাকে বলা হচ্ছে কাটিং প্লেন লাইন, নিচেরটা 6 নাম্বার। এটা দিয়ে বোঝানো হয় যে হ্যাঁ আমি এই বরাবর নিচ দিকে কেটে ফেলবো। আর কাটার পরে যা দেখবো সেটা হচ্ছে আমার সেকশন লাইন। আর কাটার পূর্বে আমাকে যেই লাইন বরাবর বলবে যে এই বরাবর কাটো, সেটাকে বলি হচ্ছে আমরা কাটিং প্লেন লাইন। নরমালি জাস্ট এই দুই ধরনের কাটিং প্লেন লাইন আর হচ্ছে ভিজিবল লাইন, এই দুইটাই হয় ঠিক, আর সমস্ত লাইনগুলো হচ্ছে থিন লাইন। আইএসও কাটিং প্লেন লাইন সেম জিনিস, সো আমি আর নতুন করে বলতেছি না। আর এই দুইটাকে বলার মতো তেমন কিছু নাই। ব্রেক লাইন, মনে করো যে অনেক বড় একটা জিনিস চলে আসতেছে, কোনো ধরনের পরিবর্তন নাই, তো 200 মিটার যদি একটা লাইন লম্বা হয়, আমি কি 200 মিটারই ড্রয়িং করব? কি করব? এরকম একটা সিম্বল দেখায় বলবো যে এটার মধ্যেই 200 মিটার আছে, তো এটা দিয়ে বোঝায় যে ব্রেক করা হচ্ছে, যে 2000 মিটার আমার ড্র করার দরকার নেই, যেহেতু জিনিসটা সেম আছে আর কি। ঠিক আছে। আর ফ্যান্টম বা রিপিট লাইন হচ্ছে একটা অবজেক্ট, মনে করো গোল অবজেক্ট, এটা এই মুহূর্তে এই জায়গায় আছে, একটু পরে পজিশন চেঞ্জ করবে, তখন আমরা কি করব, ওইটাকে একটা ডট ডট লাইন দিয়ে বোঝাই, আবার একটু পরে এইদিকে চলে আসবে, তখন ডট ডট। এই ডট ডট লাইনের পরিবর্তে আমাদেরকে ড্রয়িং এ ইউজ করতে হবে এই লাইনগুলা, যে অল্টারনেট পজিশন অফ অবজেক্ট যেটা দিয়ে বোঝানো হয়, সেটাকে আমরা ফ্যান্টম লাইন বা রিপিট লাইন বলি। তো মোটামুটি আমাদের লাইনগুলো যদি বোঝা হয়ে যায়, আমরা স্যার কাটিং লাইনটা কি স্যার মানে হচ্ছে যে ধরেন আমি কোন একটা জিনিস মানে কাটার আগে উপরে যে ডাক্তার দিব ওইটাই না আমরা স্যার? কোন বরাবর কাটবো, এক সেকশন লাইন হচ্ছে কেটে ফেলছি, কাটার পর ভেতরে ম্যাটেরিয়ালটা কি ম্যাটেরিয়াল তার উপর সেকশন লাইন ডিপেন্ড করে। আর কাটিং প্লেন হচ্ছে আমি এই বরাবর কাটবো না এই বরাবর কাটবো, একটা লাইন দেখাই দিতে হবে না? আচ্ছা ভাই, স্যার বুঝছি স্যার। আটকাইছি আমরা না, ডিসিশন নিব। এই যে ইয়েটা, এটার মধ্যে তোমরা একটু খেয়াল করো, তাহলে বুঝতে পারবা। এটার মধ্যে একটু যেটা বোঝার বিষয়, এই জায়গার মধ্যে সবগুলা লাইন আছে, আমরা যা যা লাইন পড়ছি সবগুলা লাইন এটার মধ্যে আছে আর কি। তো লাইনগুলা কি কি? প্রথমে আসে হচ্ছে, দেখো এই যে অবজেক্টটা, এই যে এই জায়গার মধ্যে অ্যানোটেশনটা অন করি, এই যে এই লাইন, তারপরে এই লাইন, তারপর আবার এই দিক থেকে, তারপর আবার এই দিক থেকে আনা হয়েছে যেটা। তো এই যে লাইনগুলো, এইগুলাকে বলতেছি আমরা ভিজিবল লাইন। ঠিক আছে, এটাকে আমরা ভিজিবল লাইন বলছি। তারপর দেখো মাঝ বরাবর চলে গেছে, এটা দেখেই বুঝতেছি এটা হচ্ছে এই যে এই জায়গায়ও আছে, তারপর এই জায়গায়ও আছে, এটা কি লাইন? সেন্টার লাইন। আর এই যে রেডিয়াস দিয়ে চলে গেছে, এগুলোকে আমরা বলতেছি হিডেন লাইন। তারপর দেখো আমি এটাকে ডাইমেনশনিং করব, এইজন্য ভার্টিক্যাল যে দুইটা লাইন ড্র করছি, এই দুইটা লাইনকে বললাম এক্সটেনশন লাইন, আর মাঝ বরাবর অ্যারো হেড সহ যে লাইনটা চলে গেছে সেটাকে বলবো ডাইমেনশন লাইন। তারপর এই বরাবর কাটতে বলতেছে, এই জন্য এটাকে কাটিং প্লেন লাইন। আর কাটার পরে এই যে উপরে এই লাইনগুলোকে বলতেছি আমি সেকশন লাইন। ঠিক আছে কথা আমার? আচ্ছা, আমাকে একটা কথা বলো, যে এই বরাবর কেটে ফেললাম, কাটার পরে এই দিকে তো সেকশন লাইন দেখাইলো, এই মাঝ বরাবর কেন সেকশন লাইন দেখাইলো এই জায়গাটাতে? কারণ কি আমরা কি বলছিলাম, সেকশন লাইন ওই জায়গায় হয় যে জায়গার মধ্যে যে ম্যাটেরিয়াল থাকে, কিন্তু হোলের মধ্যে তো কোনো ম্যাটেরিয়াল নাই, হোলের মধ্যে কি আছে? পুরাটাই ফাঁকা। যেহেতু ফাঁকা, এই জন্য এই জায়গার মধ্যে আমরা কোনো ধরনের ম্যাটেরিয়াল লাইন দেখাইনি বা সেকশন লাইন দেখাইনি। ঠিক আছে। আচ্ছা, এই জায়গার মধ্যে নতুন একটা লাইন আছে, লাইনটা হচ্ছে এই লাইনটা। এই লাইনটা হচ্ছে লিডার বলে। লিডার কখন? দেখো আমরা যখন ডাইমেনশনিং করতেছিলাম, এই দৈর্ঘ্য বা এই প্রস্থকে ডাইমেনশনিং করার জন্য এক্সটেনশন লাইন, ডাইমেনশন লাইন ইউজ করছি। কিন্তু যখন আমার কাছে কি আসবে, হোল আসবে, এই হোলকে ডাইমেনশনিং করার জন্য আমাকে লিডার ব্যবহার করতে হবে। তো লিডার গুলা নরমালি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়। এই যে লাইনটা এই জায়গা থেকে হরিজন্টালের সাথে 60 ডিগ্রিতে আসবে, তারপর রেডিয়াস যদি হয় তাহলে আর রেডিয়াস যত যদি 40 হয় তাহলে R40। কিন্তু যদি এটা এমন হয় সেটা রেডিয়াস না, সেটা ডায়ামিটার আছে, তখন আমার লেখা লাগতো হচ্ছে, আমি বুঝাইতে পারতেছি কিনা জানি না, 540।
কথা বোঝা যাচ্ছে? যদি রেডিয়াস হয় তাহলে আর, আর যদি সেটা কি হয়, সেটা যদি ডায়ামিটার হয় তখন আমাকে লিখতে হবে 540। ক্লিয়ার সবাই? স্যার জি স্যার। আচ্ছা, তাহলে স্যার স্যার আপনি ওই সেকশন লাইনটা বোঝানোর টাইমে আপনি একটা বক্স ইউজ করছিলেন না বক্স ইউজ করেছিলাম। স্যার? ওটা আরেকবার দেখান। এই যে এটা হচ্ছে সেই বক্সটুকু। স্যার স্যার এটা তো স্যার যদি কাটি তাহলে তো স্যার মানে একদম ইয়ার থেকে তো ফাঁপা থাকবে না? এটা ফাঁপা থাকবে, এটা সমস্যা নেই। হ্যাঁ বলো। তাহলে তো স্যার এটা ক্ষেত্রে তো স্যার মানে কাটার পরে ওই টাইমে সেকশন ইয়াটা হ্যাঁ আসবে না? এটার পরে সেকশন লাইন আসবে না, কিন্তু মনে করো এটা ফাঁপা না, এটা একটা মনে করো যে স্টিলের অংশ, তো কাটলে কি পাওয়া যাবে? স্টিল পাওয়া যাবে। জি। তো স্টিলের জন্য যেই সেকশন লাইন থাকবে সেই সেকশন লাইনটা আমরা ব্যবহার করব। প্রতিটার জন্য আলাদা আলাদা সেকশন লাইন আছে। আমি তোমাদের সেকশন লাইনের উপর আলাদা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারে যখন যাব তখন বিভিন্ন কোন ম্যাটেরিয়ালের জন্য কোনটা সেটা আমি তোমাদেরকে তখন দেখাই দিব। আপাতত আমরা জাস্ট সেকশন লাইন কাটলে দেখানো হয় সেই জিনিসটা জেনে রাখলাম। আচ্ছা, তারপর আমরা তাহলে একটু সামনে অগ্রসর হচ্ছি। তো এটা আমরা অলরেডি জানি। এখন আসি আমাদের ওই যে বললাম ডাইমেনশনিং পার্টে। ঠিক আছে, এই ডাইমেনশনিং পার্টটুকু বোঝা জরুরি, কারণ তোমরা ভুল করবা এই জায়গার মধ্যেই সবচেয়ে বেশি। তো আসি আমরা প্রথমে আসে হচ্ছে অ্যারোহেড। আমরা জানি ডাইমেনশন লাইনে কি ইউজ করা হয়? অ্যারোহেড ইউজ করা হয় না? এই অ্যারোহেডের একটা মেজারমেন্ট আছে। মেজারমেন্ট কি? অ্যারোহেডে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে তার প্রস্থ আর আরেকটা হচ্ছে তার দৈর্ঘ্য। তো বলতেছে প্রস্থ যদি w হয় তাহলে দৈর্ঘ্য হবে কি 3w। কথাটার মানে বোঝা যায় যে দৈর্ঘ্য প্রস্থ থেকে কয় গুণ বেশি হবে? 3 গুণ স্যার। 3 গুণ। তার মানে প্রস্থ যদি 1 মিলিমিটার হয় দৈর্ঘ্য হবে 3 মিলিমিটার। প্রস্থ যদি 2 মিলিমিটার হয় তাহলে দৈর্ঘ্য হবে 6 মিলিমিটার। আর প্রস্থ যদি 3 মিলিমিটার হয় দৈর্ঘ্য হবে 9 মিলিমিটার। আমাদের ড্রয়িং এ আমরা সব জায়গায় সেম অ্যারোহেড ইউজ করব, মানে 1-3 ইউজ করলে 1-3, 2-6 ইউজ করলে পুরাটাতে 2-6, অথবা 3-9 ইউজ করলে পুরাটাতেই 3-9 ব্যবহার করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন আসি হচ্ছে আমরা এই অ্যারোহেডটা ড্র করব কিভাবে, কারণ তোমাদের অনেকেই অ্যারোহেড ড্র করাতে দেখবা যে ভুল হবে আজকে। তারপরে যাতে ভুলটা না হয় এই জন্য আমি অগ্রিম দেখাচ্ছি। তো মনে করো এটা হচ্ছে আমার ওই বক্সটুকু, যে বক্সকে আমি ডাইমেনশনিং করা লাগবে। তো ডাইমেনশনিং করার জন্য আমি বললাম যে আমার এইটা ডাইমেনশনিং করব এই 10-এর। আমি কি করলাম? এক্সটেনশন লাইন দিব। তো এক্সটেনশন লাইনে একটা রুলস বলে দিই আমি তোমাদের। এই ভিজিবল লাইন থেকে এক্সটেনশন লাইন 1 মিলিমিটার দূরে শুরু করতে হয়। 1 মিলিমিটার একটা গ্যাপ রাখবা, ঠিক আছে? তো এই যে 1 মিলিমিটার গ্যাপ রেখে আমি কি করলাম? এক্সটেনশন লাইন ড্র করলাম। 1 মিলিমিটার গ্যাপ রেখে আমি এক্সটেনশন লাইন ড্র করলাম। তারপর মনে করো ডাইমেনশন লাইন এই দিক থেকে শুরু করব, ডাইমেনশন লাইন এই দিক থেকে শুরু করব। এখন বাদ রইল কি? অ্যারোহেড না? নাকি আর কিছু বাদ আছে? অ্যারোহেড। অ্যারোহেড। তাহলে অ্যারোহেডটা কিভাবে ড্র করব? এখন মনে করো আমি 1-3 দিয়েও ব্যবহার করতে পারি বা 2-6। আমি তোমরা করার সময় সব জায়গায় একটাই করবা। আমি এই জায়গায় 1-3 এক পাশে আর 2-6 আরেক পাশে দেখাচ্ছি কিভাবে ড্র করব। সো প্রথমে আসে হচ্ছে 2-6-এরটা। সো আমরা জানি দৈর্ঘ্য হতে হবে 6, তাহলে কি করব? এই দিক থেকে 6 মিলিমিটার দৈর্ঘ্যটা মেপে নিয়ে নিব। মেপে আমার প্রস্থ লাগবে 2, তাহলে উপরে 1 নিচে 1 চলে আসব। তারপর জাস্ট হচ্ছে কি এটাকে আমি মিলাই দিব। সেম ওয়েতে এইদিকেও 3 মেজার করে নিব, উপরে 0.5 নিচে 0.5, তারপর জাস্ট হচ্ছে মিলাই নিব। বুঝা গেছে অ্যারোহেড কিভাবে ড্র করবা? ইয়েস স্যার। এভাবে করে ড্র করবা এবং প্রত্যেকটাতে সেম যাতে হয়। তো তারপর আসি অ্যারোহেডের পর আমরা মনে করো একটু ড্রয়িংটা একটু কমপ্লেক্স করার চেষ্টা করি, তাহলে বুঝতে সুবিধা হবে। মনে করো এটা হচ্ছে 15, এটা হচ্ছে 20, জাস্ট ধরে নাও।
সো আমাকে প্রথমে হচ্ছে এই অংশটুকু ডাইমেনশনিং করব। তাহলে কি করব, কি বলছিলাম, আমার 1 মিলিমিটার গ্যাপ রাখতে হবে না? এক্সটেনশন লাইন ড্র করার পূর্বে 1 মিলিমিটার গ্যাপ রাখবো, টান দিব। এক্সটেনশন লাইন ড্র করার পূর্বে 1 মিলিমিটার গ্যাপ রাখবো, তারপর টান দিব। কথা হচ্ছে এই টানটাকে আমি দিতেই থাকবো নাকি কোথাও গিয়ে থামবো? তো উত্তর হচ্ছে এই জায়গা থেকে ডাইমেনশন লাইন দিব হচ্ছে 10 মিলিমিটার দূরে। এই 1 মিলিমিটার গ্যাপ রেখে তারপর আরো কত যাব, 10 মিলিমিটার। এই দিক থেকেও সেম 1 মিলিমিটার গ্যাপ রেখে 10 মিলিমিটারে আসবে। যেই জায়গায় 10 মিলিমিটার হবে সেই 10 মিলিমিটার বরাবর আমার হচ্ছে ডাইমেনশন লাইন হওয়া লাগবে। কথা বোঝা যাচ্ছে? আমি ডাইমেনশন লাইনের এই জায়গায় অ্যারো হেড দিয়ে দিব, এইদিকে অ্যারো হেড দিয়ে দিব, কোনো সমস্যা নেই। নিচে এই জায়গায় 15 লিখে দিব। ক্লিয়ার? জি স্যার। এখন আমার যদি আর কোনো ডাইমেনশনিং না থাকে, 1 10 মিলিমিটার, তারপর এক্সট্রা 3 মিলিমিটার দিয়ে দিব। কত মিলিমিটার বললাম? 3 মিলিমিটার। কিন্তু খেয়াল করো, আমি বললাম কি না, আমি পুরাটা মানে পুরাটা মিললে কত হবে, টোটাল 35 না পুরা এইটা? জি স্যার। আমি বললাম যে আমার পুরাটা আমি এই পাশে কি করব, ডাইমেনশনিং করব। তাহলে পুরাটা যদি করতে চাই, এই জায়গার এক্সট্রা 3 বাড়াবো না, এই জায়গার 10 এর পরে আমি আরো 10 ড্র করে দিব। ক্লিয়ার? জি স্যার। তো এটা হচ্ছে একটা এন্ড। আরেকটা এন্ড কোথায়, এই 35 এর টোটাল 35 এর আরেকটা এন্ড এই জায়গায় না? 20 এর উপর। জি স্যার। হ্যাঁ, তাহলে আমি এই জায়গা থেকে শুরু করে দেখো, আমি যদি বলি 1 তারপর 10 আনবো, তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্ট কি ম্যাচ হবে কোথাও? না, হবে না। তাহলে আমি কি করব, এই বরাবর আমাকে এই লাইনটা টেনে আনতে হবে। ঠিক আছে? আনার পর তারপর আমি হচ্ছে এইদিকে আমার ডাইমেনশন লাইন দেখাই দিব। এই জায়গায় আমি 35 দেখাবো। আর যদি কোনো কিছু না থাকে তারপরে 3 দিব, এই জায়গায় আমি 3 দিয়ে দিব আর কি। কথা বুঝে আসতেছে আমার? যদি দুইটা ডাইমেনশন লাইন থাকে, দুইটা ডাইমেনশন লাইনের মাঝখানে 10 মিলিমিটারের একটা গ্যাপ থাকবে। আর যদি ডাইমেনশন শেষ হয়ে যায় তখন এক্সট্রা 3 মিলিমিটার আমাকে দিয়ে দিতে হবে। আর প্রথমে আমার, ঠিক আছে? জি আচ্ছা, স্যার। এখন কথা হচ্ছে আমি যে এই যে 20 বললাম, আমি কেন এই যে মনে করো 1 তারপর 10 আনার পরে এই দিকে কেন আমি 20 বলে দিলাম না যে 20 মিলিমিটার? এটাকে বলা সম্ভব কিনা বলো তো একটু, কারো কোনো আইডিয়া আছে? আচ্ছা, যেহেতু তোমাদের এটা নতুন, আমি বলি এটা সম্ভব না। কেন সম্ভব না? একটা ডাইমেনশন লাইন অবশ্যই দুইটা এক্সটেনশন লাইনের উপর হতে হবে। কি বলছি? ডাইমেনশন লাইনগুলা অবশ্যই কিসের উপর হতে হবে? এক্সটেনশন লাইন। তো এটা তো এক্সটেনশন লাইন, সমস্যা নাই, কিন্তু এটা কি এক্সটেনশন লাইন? না স্যার। এটা কি লাইন? এই লাইনগুলোর একটা নাম আছে না? এই লাইনটার কি নাম হবে বলো তো? স্যার এজ। না, এটা ভিজিবল লাইন বা অবজেক্ট লাইন। আচ্ছা, ভিজিবল লাইন। ঠিক আছে? তো এই ভিজিবল লাইনের উপর আমি কখনো, এই ভিজিবল লাইনটা সব সময় হবে 6B বা 4B পেন্সিল দিয়ে, কিন্তু আমার এই যে এক্সটেনশন লাইন, ডাইমেনশন লাইন, এগুলো সব সময় হবে কোন পেন্সিল দিয়ে? HB পেন্সিল দিয়ে। ক্লিয়ার সবাই? জি স্যার। বুঝতে পারছো না? আচ্ছা, তাহলে আমরা একটু এই ড্রয়িংটাতে আসি, যে ড্রয়িংটা এই জায়গার মধ্যে দেখানো আছে। একটু খেয়াল করো, এই ড্রয়িংটার মধ্যে দেখো, এই ড্রয়িংটাকে আমি জাস্ট একটু তোমাদের জন্য ডেসক্রাইব করে দিচ্ছি। এটাই তোমাদের ক্লাস ওয়ার্ক, যে এটাকেই ড্র করবা এই মেজারমেন্ট সহ এবং এটাকেই সাবমিট করবা। সো এটার মধ্যে একটু খেয়াল করো, মোট 5টা মেজারমেন্ট আছে। কি কি? একটা হচ্ছে দেখো, এই জায়গার ছোট এতটুকের দৈর্ঘ্য বা হাইট, আর হচ্ছে পুরাটার হাইট 25 আর হচ্ছে 40। আর পুরা এই যে দৈর্ঘ্যটা বা প্রস্থটা সেটা হচ্ছে 52, এই পাশে 25 আর মাঝখানে এই চড়াটুকু 7। আমাকে বলো এই পাশের এইটার মেজারমেন্ট কত? 25। আবার বলুন কোনটা স্যার? 20 স্যার। এই যে এইটা স্যার 20। 20
স্যার 50 minus 25 plus 27 9 9 25 25 স্যার 52 minus 25 minus 7 তাহলে 20 32 থেকে ইয়ে গেলে এই জায়গাটা হবে 20। ঠিক আছে, এটা একটু মনে রাখবা। দেখো এই 20 বলার দরকার নাই, কেন দরকার নাই? আমি আসলে এই তিনটা থাকলে এটাকে বের করে নিতে পারি, কোনো সমস্যা না। যেমন এই জায়গার মধ্যে এই ছোট হাইট বলার দরকার নাই, কারণ কি 40 থেকে 25 মাইনাস করলে আমি এই হাইট বের করতে পারবো। সো একটা আননোন থাকলে কোনো সমস্যা নাই, সেটা আমরা বের করে নিতে পারি। সো একটা আননোন সবসময় থাকবে। তো দেখো এটাকে যখন ডাইমেনশনিং করছে তখন কি কাজ করছে খেয়াল করো। এটাকে ডাইমেনশনিং করার সময় এই যে এক্সটেনশন লাইন যখন ড্র করতেছিল, তো প্রথমে এই যে 1 মিলিমিটার গ্যাপ রাখছে, তারপর কি করছে 10 মিলিমিটার ডাইমেনশন লাইন নিছে এই দুই পাশ থেকেই, বুঝতেছো? তারপর কি করছে ডাইমেনশন লাইন ড্র করছে। এরপর যখন এই জায়গা ডাইমেনশনিং শেষ, এই জন্য 3 মিলিমিটার এক্সট্রা কি করে নিছে এক্সটেন্ড করছে। কিন্তু এই জায়গায় 3 মিলিমিটার এক্সটেন্ড করে না, কেন করে নাই? কারণ পুরাটার কি করা লাগবে ডাইমেনশনিং করা লাগবে। এই জন্য কি করছে এই দিক থেকে আরো 10 তোমার বাড়াই দিছে। এবং দেখো এই যে পুরা হাইটটাকে বলার জন্য এই পাশ থেকে 1 মিলিমিটার গ্যাপ রেখে বাকি এইটার সমান করে পুরা এটার সমান করে তোমার কি করছে এক্সটেনশন লাইনটাকে টেনে আনছে এবং তারপর এই ডাইমেনশন লাইনটা দিচ্ছে। ডাইমেনশনিং করা হয়ে গেছে, তখন 3 মিলিমিটার এক্সট্রা এই দিকেও দিয়ে দিছে এবং এই দিকেও দিয়ে দিছে। বোঝা যাচ্ছে এই পাশের ডাইমেনশনিংটাতে কোনো প্রবলেম আছে কারো? না স্যার। ঠিক সেম ওয়েতে দেখো এই জায়গার মধ্যে এই যে 52টা আছে না, আমরা ইচ্ছে করলে এই 52টা এই দিকে না দেখায় আর নিচের দিকেও দেখাইতে পারবো। 1 মিলিমিটার গ্যাপ রেখে 10, তারপর 3, 1 মিলিমিটার গ্যাপ রেখে 10, তারপর 3। ওই 10 বরাবর কি করব ডাইমেনশন লাইনটা ড্র করব এবং মাঝখানে লিখে দিব কত 52। ঠিক আছে, মাঝখানে আমরা ইচ্ছে করলে 52 দেখাই দিতে পারবো, সমস্যা নাই। 52 দেখাই দিতে পারবো, কোনো সমস্যা নাই। আর বাকি দুইটা উপরে রাখতে পারবো। তো দেখো কি করছে এই জায়গার জন্য 1 মিলিমিটার গ্যাপ রেখে তারপর 10, তারপর 3, সেম ওয়েতে এই জায়গায় তারপর 7 দেখাইছে। আবার এটার 10 এর সাথে মিলানোর জন্য এই নিচ থেকে এই পর্যন্ত নিয়ে আসছে, নিয়ে এসে তারপর 25 দেখাইছে এবং এই 10 থেকে আরো 10 এক্সটেন্ড করে পুরাটাকে দেখাইছে এবং এই পুরাটাকে দেখানোর জন্য এই দিক থেকে আবার পুরো এই পর্যন্ত টেনে আনছে এবং শেষে এই জায়গায় এক্সট্রা 3, এই জায়গায় এক্সট্রা 3। এটা এইরকম করতে হবে জরুরি না, তোমরা তোমাদের মতো করেও বেসিক রুলসটা মনে রাখবা। এক্সটেনশন লাইনে 1 মিলিমিটার গ্যাপ রেখে 10 নিতে হবে, তারপর ডাইমেনশন লাইন। তারপর যদি আর কোনো ডাইমেনশন না থাকে তাহলে 3 এক্সটেন্ড করে দিবা। আর কোনো ডাইমেনশন থাকলে ওই 10 থেকে আরো 10কে বাড়ায়া তারপর ডাইমেনশনিং করা শেষ হলে তারপর এক্সট্রা 3 মিলিমিটার দিয়ে দিবা। স্যার এখানে স্যার 7 যে দিছেন, হ্যাঁ ওখানের মধ্যে অ্যারো হেডটা ঠিকমতো বসানো অ্যারো হেডটা যদি অনেক সময় এমন হয় যে ছোট জায়গা, দেখো আমরা যদি বলি 2626 বা 1313 বলি, তো দেখো এই পাশে 3 এই পাশে 3, তাহলে 3 3 কত হয়ে যাওয়ার কথা 6 শেষ হয়ে যাওয়ার কথা না? জি স্যার। তাহলে একের মধ্যে 7 লেখাটা কঠিন, তো কি করছে তোমার দুইটা অ্যারো হেডকেই, যেহেতু এই দিক দিয়ে একটা অ্যারো হেড আছে এই পাশে দুইটা অ্যারো, মানে যদি খুব ছোট হয় তাহলে তুমি বাহিরের দিকেও অ্যারো হেড দেখাতে পারবা, এই নিয়ম আছে। আচ্ছা যদি স্পেস তোমরা যেটা কাজ করতে পারো, একটা কাজ করবা এই 7 দেখায়ও না, 7 কে না দেখায়া তোমরা এই 20 কে ডাইমেনশনিং করে দেখাবা। কারণ 20 কে ডাইমেনশনিং করলে 7 কে আর ডাইমেনশনিং করার প্রয়োজন নাই। কারণ কি 25 আর 20 কত 45, তার মানে মাঝখানেরটা যে 7 সেটা আমরা এমনিতেই কি করতে পারবো বের করতে বুঝতে পারবো। সো তোমরা একটা কাজ করবা, সবাই যখন আজকে করবা 7 কে ডাইমেনশনিং করবা না, করবা হচ্ছে 20 কে ডাইমেনশনিং। ঠিক আছে, আমার কথা বুঝে আসছে সবার? স্যার অ্যারোটা এখন কিভাবে দিব, মানে হচ্ছে অ্যারো নরমালি দিবা, কারণ 20 তে নরমালি তুমি অ্যারো হেড দিতে পারবে। 7 যদি 7 কে যদি তুমি ডাইমেনশনিং না করো তাহলে তুমি নরমালি দিতে পারবে। কোনো প্রবলেম থাকলে বলতে পারো। অ্যারো কেমনে দেবে 3:1 হিসেবে দিবে আর কি। তোমরা যেটা করতে পারো 26 ইউজ করতে পারো অথবা 13 ইউজ করতে পারো, তোমাদের যেটা ভালো লাগে। আমি তোমাদের দুইটাই দেখাই দিছি। 13 ইউজ করলে কিভাবে করবা, 26 ইউজ করলে কিন্তু
অবশ্যই প্রত্যেকটাতে একটা, মানে সবগুলা অ্যারো হেড যদি এক হয়, হয় 13 অথবা 26, যে কোনো একটা আর কি। আচ্ছা, আমাদের আরেকটু পার্ট বাকি আছে, তারপর তোমরা এই কাজ করবা। আমরা অ্যারো হেড এক্সটেনশন লাইন, ওই যে কিছু নিয়ম আছে যেটা বললাম, 1 মিলিমিটার গ্যাপ রাখতে হবে ওই ভিজিবল লাইন থেকে, এই কথাটা বলা আছে। তারপর হচ্ছে ওই ডাইমেনশন লাইন থেকে 3 মিলিমিটার এক্সট্রা এক্সটেন্ড করতে হয়, সেটা বলা আছে। আর হচ্ছে ওই তোমার ডাইমেনশন লাইন হবে 10 মিলিমিটার দূরে, যেটা কিনা আমি মুখে বলছি আর কি, যে ডাইমেনশন লাইন হবে 10 মিলিমিটার দূরে দেওয়ার পর। সো এটা এখন আসে হচ্ছে ওই যে তোমার হচ্ছে লিডারের বিষয়টা। এই লিডার শুড বি ইনক্লাইন্ড অ্যাট 60 ডিগ্রি অর 45 ডিগ্রি। আমাদের যেটা হবে, এই যে এই লাইনটা এটা 60 ডিগ্রি বা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হওয়ার পর এই জায়গায় 3 মিলিমিটার, সরি, এই যে এক্সট্রা যে হরিজন্টাল ছোট একটু লাইন দেখতে পাচ্ছি, এই ছোট লাইনটুকু হবে কত? 3 মিলিমিটার। 3 মিলিমিটারের বেশি না। তারপর যদি রেডিয়াস হয় তাহলে আর, রেডিয়াসের মান যথা 5, যদি ডায়ামিটার হয় তাহলে হবে 5, এবং ডায়ামিটারের মান যা তা। ঠিক আছে কথা আমার? জি স্যার। আচ্ছা, আরেকটা আর দুইটা স্লাইড আছে শেষ আমাদের। তারপর হচ্ছে অ্যাঙ্গেল, এগুলো আমাদের প্রয়োজন হয় না, তারপরে দেখানো আছে। ছোট অ্যাঙ্গেল হলে বাহিরের দিকে অ্যারোহেড হবে, মানও বাহিরে। আরেকটু বড় হলে অ্যারোহেড বাহিরে কিন্তু মান ভিতরে। আরেকটু বেশি বড় হলে অ্যারোহেডও ভিতরে, মানও ভিতরে, এবং সেটা সেম ওয়েতে এইদিকে চলে আসছে। ঠিক আছে, এইভাবে আমরা অ্যাঙ্গেল গুলাকে দেখাইতে পারি। তো অ্যাঙ্গেল গুলাকে দেখানো দুইটা ওয়ে দেখাই দিছে, এভাবে দেখাইতে পারি। সার্কেল গুলাকে দেখো, সার্কেল গুলাকে প্রকাশ করার জন্য আমি যে তোমাদের নিয়ম দেখাইছি, ওই নিয়মের মধ্যে আমি এই লিডার ব্যবহার করাটা দেখাইছি। ঠিক আছে, যে লিডার দিয়ে আমরা 60 ডিগ্রি বা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এরকম লাইন দিয়ে সার্কেলকে ডাইমেনশন করতে পারি। কিন্তু এটা ছাড়াও ইচ্ছে করলে এই ওয়েতেও পারবো, মাঝখানে সেন্টার বরাবর একটা লাইন, দুই পাশে দুইটা অ্যারোহেড এবং মাঝখানে মানটা দিতে পারবো, অথবা মাঝখানে লাইন থাকবে বাহিরে মানটা, অথবা দুই পাশ থেকে দুইটা এক্সটেনশন লাইন টেনে এইদিকে মান দিতে পারবো। তবে এই সি ওয়েটাই হচ্ছে সবচেয়ে সহজ, কঠিন না। এই সি নাম্বারটাই হচ্ছে সবচেয়ে সহজ। সো আমি প্রেফার করবো তোমরা সবাই সি নাম্বারেই করবো আর কি। কোনো প্রবলেম আছে? না থাকলে ক্লাস আমরা মানে আমাদের পার্ট বোঝানোর পার্ট এই জায়গায়, ক্লাস অ্যাসাইনমেন্ট পার্টটুকু শুরু হবে। তো বুঝতে পারছো কিনা বলো, কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। বলতে পারো কোনো প্রবলেম থাকলে। কারো কোনো প্রবলেম নাই? আচ্ছা, যদি প্রবলেম না থাকে তাহলে এটা হচ্ছে তোমাদের কাজ। এখন সময় কত বাজে আমি একটু দেখে নিই। মাঝখানে তোমাদের ব্রেক থাকবে, টেনশন নিও না, এখনই ব্রেকটা থাকবে। 10:27 বাজে, তো 10:45 তোমরা আসবা ক্লাসে। তোমরা লিভ নিলে নিতে পারো, আমারটা অন থাকবে এইভাবেই। সো তোমরা 45 এসে আবার নতুন করে জয়েন করবা। জয়েন করে তোমাদের কাজটা কি আমি বলে নিই। তোমাদের কাজ হচ্ছে এই যে মেজারমেন্ট যেটা দেয়া আছে, 52 একটা লাইন ড্র করবা, তারপর 25 ভার্টিক্যাল লাইন ড্র করবা, 25 ভার্টিক্যাল হরিজন্টাল লাইন, তারপর আবার এদিকে হচ্ছে 15 ভার্টিক্যাল লাইন, 7 হরিজন্টাল লাইন, 15 ভার্টিক্যাল লাইন, আবার 20 হরিজন্টাল লাইন। এটা পুরোটা কমপ্লিট করার পর তোমাদের কাজ হচ্ছে এই যে এক্সটেনশন লাইন, ডাইমেনশন লাইন, অ্যারো হেড, এই যে রুলস গুলো আমি বলছিলাম, এই রুলস অনুসারে এই ডাইমেনশনিংটা তোমরা কমপ্লিট করবা। বোঝা যাচ্ছে আমার কথা? স্যার এখানে যেভাবে আছে সেম টু সেম ওভাবে একবার কিছু সেম টু সেম এর মধ্যে ওই একটু এক্সট্রা, ওই যে তোমাদের 7 এর 7 এর জায়গায় 20, ওই হ্যাঁ। 7 এর জায়গায় 20 করব। হ্যাঁ, এটা। আর নিচে অবশ্যই তোমাদের যার যার আইডি লিখবা। সাবমিট করার পূর্বে ছবি তুলবা না, ছবি তোলার আগে অবশ্যই আইডি তুলে তারপর হচ্ছে গুগল ক্লাসরুমে তোমরা হচ্ছে অ্যাসাইনমেন্ট সাবমিট করবা। তবে এই জায়গার মধ্যে যেটা বললাম, 7টা দেখাবা না তোমরা, যেটা আমার মানে কথা ছিল আর কি। স্যার এটাই 15 মিনিটে করব? না না, 15 না মিনিট না, পর 45 থেকে 45 থেকে তোমাদের ক্লাস শুরু, ওইটা শুরু হবে। 7টা দেখাবো না মানে স্যার উপরেরটা শো ডাইরেক্ট নিয়ে ফেলবো। উপরেরটা সহ বলতে না না, 52 নিব, তো এরপর 25 নিব, এরপর 7 এর ডান পাশে 20 নিব। 7 দেখাবা না তোমরা, দেখাবো হচ্ছে শুধুমাত্র 20টা।
7 বার থাকবে। 25 যেভাবে দেখানো হয়েছে এভাবে হ্যাঁ শুধু 25 20 যেভাবে দেখানো হয়েছে আচ্ছা, 20টা ওইভাবেই দেখাও, ঠিক আছে। আচ্ছা আরেকটু কথা বলে নেই, এই যে এক্সটেনশন লাইন, এই যে এক্সটেনশন লাইন 3 মিলিমিটার এক্সটেন্ডেড, ডাইমেনশন লাইন 10 মিলিমিটার স্পেসিং, 1 মিলিমিটার গ্যাপ, এগুলো তোমাদের বোঝার জন্য, ঠিক আছে। এই অ্যারো হেড, মানে এই অ্যারো হেড এগুলো দেখানোর জন্য, এগুলা কোনোটাই কি করতে হবে না, ড্র করতে হবে না, ঠিক আছে। এগুলো বাদে শুধু মেইন অবজেক্টটা আর হচ্ছে মেইন অবজেক্টের পাশে যেই ডাইমেনশনিং গুলো আছে সেইগুলো। আর ড্র করার সময় যে বললাম এটা হচ্ছে অবজেক্ট লাইন বা ভিজিবল লাইন, এটা হবে 6B বা 4B পেন্সিল ইউজ করে গাঢ় করে। আর বাকি লাইনগুলো যেগুলো আছে এক্সটেনশন লাইন, ডাইমেনশন লাইন, এগুলো হবে থিন লাইন, মানে হচ্ছে HB পেন্সিল ইউজ করে। ক্লিয়ার সবাই? আপাতত স্যার পেন্সিল একটা যেটা আছে ওইটা দিয়ে তোমাদের তো ওই দিনই বলছিলাম যে এই পেন্সিলগুলো লাগবে। ইনস্ট্রুমেন্ট দেখানোর উদ্দেশ্য কি ছিল বলো? ইনস্ট্রুমেন্ট দেখানোর নেক্সট ক্লাসে থাকবে ইনশাআল্লাহ স্যার। হুম? এখন তো স্যার সবার কাছে নাই अवेलेबल। নেক্সট ক্লাসে এটা কি এখনই দিতে বলছো নাকি টিভি এর কি? না এটা আজকে, এটা তো আজকে করতে হবে, ক্লাসে করে ক্লাসে দিতে হবে। আচ্ছা ঠিক আছে আজকে করো, কিন্তু হচ্ছে তোমাদের আজকেই সাবমিট করতে হবে ক্লাস করার পর। 45-এ তো তোমাদের টাইম থাকবে হচ্ছে 11:30 পর্যন্ত, 45 মিনিটস, যদিও এতক্ষণ লাগবে না। 10:45 থেকে 11:30। আচ্ছা 11:30 একটু বেশি হয়ে যায়, 11:20-এর মধ্যে করবা। আর বাকি 10 মিনিট আমি দেখি, বা 10 মিনিট লাগুক আর যতক্ষণ লাগুক, আমি তোমাদের এগুলোর উপর তোমাদের যে ভুলগুলো থাকবে সেগুলো আমি তোমরা সাবমিট করার পর ওই জায়গা থেকে নিয়ে আমি তোমাদের সাথে স্ক্রিন শেয়ার করে সেগুলো আলোচনা করতে হবে, আমাদের যে ডিসকাশন পার্ট। স্যার একটা কোশ্চেন ছিল। বলো স্যার স্যার এইটুকু অংশ তো স্যার অলওয়েজ 10 মিলিমিটার হবে তাই না স্যার? হ্যাঁ এই অংশ সবসময় 10 মিলিমিটার থাকবে। আর স্যার অলওয়েজ আমি 3 মিলিমিটার এক্সটেন্ড করব। হ্যাঁ তোমাদের হচ্ছে এই যে এই অংশটুকু 3 মিলিমিটার এক্সটেন্ড করবা যদি আর কোনো ডাইমেনশন না লাইন না থাকে। কিন্তু দেখো এটার পরে আর আমি 3 মিলিমিটার এক্সটেন্ড করতেছি না, এটার পরে 3 মিলিমিটার না করে ডাইরেক্ট আরো 10 করে দিব। স্যার ডাইরেক্ট 10 বলতে স্যার এই তিনটা সহ আরো 7 বাড়াবো, মানে 3 দরকার নাই, তুমি ডাইরেক্ট 10 করে ফেলবা আর কি। আচ্ছা এই জায়গা থেকে 10, তারপর গিয়ে শেষে আবার 3 আর কি। আচ্ছা আর স্যার এই যে গ্যাপটা আছে স্যার এইটুকু অংশ, এটা তো স্যার এটা কি একটা মেজারমেন্ট আছে? মেজারমেন্ট বলতে 1 মিলিমিটার গ্যাপ, তুমি একটু গ্যাপ রাখলেই বোঝা যাবে যে এটা 1 মিলিমিটার। তুমি একবার দুই একবার ড্র করলে 1 মিলিমিটার বুঝে যাবে যে 1 মিলিমিটার আসলে কেমন হয়, ঠিক আছে। এই যে এই জায়গায় দেখো বলা আছে, এই যে এটা যে 1 মিলিমিটার গ্যাপ এই জায়গায় বলা আছে, কিন্তু প্রত্যেকটা ইনস্ট্রাকশন দেয়া আছে এই ছবির মধ্যে, ঠিক আছে, যে কোনটা 3 মিলিমিটার কোনটা কি। আচ্ছা ঠিক আছে, তাহলে কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, না হলে ব্রেকে চলে যাও। 45-এ এসে ড্র করা শুরু করবা, এই ছবি এভাবেই দেয়া থাকবে, তোমরা এসে কাজ করা শুরু করবা আর কি। আচ্ছা ঠিক আছে স্যার অ্যাটেন্ডেন্স দিচ্ছেন? অ্যাটেন্ডেন্স তোমাদের অটোমেটিক্যালি গুগল জুম রিপোর্ট থেকে নিয়ে নিব। ও জি স্যার। রিয়ন আসোস? আসি, আর এটা রেকর্ড হচ্ছে, ঠিক আছে। ডিসকাশন পার্ট শুরু হচ্ছে, সবাই শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার। আচ্ছা তো ডিসকাশন পার্টে এই গুগল ক্রোমের এই ক্লাসরুমটা দেখা যাচ্ছে তো না? ক্রোমের এই পার্টটুকু দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ জি স্যার। আমি তাহলে কয়েকজনটা নিয়ে র্যান্ডমলি আর কি দেখাবো, এবং যদি মনে হয় অন্য কারো সেম প্রবলেম আছে তাহলে অবশ্যই তোমরা তোমাদেরগুলা রিসাবমিট করবা আর কি নতুন করে। সো আমি প্রথম থেকে শুরু করতেছি। অমিত দাশগুপ্ত আছে, প্রেজেন্ট আছে? জি স্যার। দেখি ওপেন হোক।
আচ্ছা, সো আসি প্রবলেম কোথায় কি আছে সেটা নিয়ে। সো প্রথম প্রবলেমে যদি আসি, সেটা হচ্ছে এই জায়গার যে ইয়াগুলো দেখতে পাচ্ছ, এগুলো আসলে ভুলই। এই যে এই ড্রয়িং, স্যার এই অ্যারো হেড গুলো দিতে স্যার ইয়ে হয়ে যাচ্ছে গা, মানে ওই আমি মান অ্যারো হেড বরাবর দিতে দেখাইলাম গেলে না। এই যে দেখো অ্যারো হেড তো আমার মনে হয় আমি ইয়াতেই দেখাইতে পারতেছি তোমাদের। মানে এত কঠিন কিছু তো আমি বুঝি না, তোমাদের এত কঠিন স্যার কেন মানে লাগে? স্যার ওভাবে মিলানো যাচ্ছে না আসলে। না, হ্যাঁ এটাই তো মানে ওই বলতেছি, মিলানো যাবে না কেন? মনে করো এই যে এটা হচ্ছে আমার এক্সটেনশন লাইন, আর এটা হচ্ছে আমার ডাইমেনশন লাইন। না মিলানোর কি আছে আমি এটাই তো বুঝতেছি না। আচ্ছা দেখো, স্যার 1 মিলিমিটারটা নেওয়া যাচ্ছে না স্যার, ওটাতে তো সমস্যা। স্যার এটা স্যার 0.5 পয়েন্ট। পেন্সিল আর স্কেল দিয়ে যখন 0.5 করতে মানে যাচ্ছি 2.6 নাও তাহলেই তো হচ্ছে। 2.6 ওই তো নিলেই তো স্যার হয়। পেন্সিল দিয়ে যখন করতে যাচ্ছি তখন স্যার ইয়ে হয়ে যাচ্ছে গা। দেখো এই দিক থেকে তুমি 6 কাউন্ট করলে এই পর্যন্ত, মনে করো 6 কাউন্ট করার পর উপরে 1 যাবে, তারপর নিচে আবার 1 আসবে, তাহলে টোটাল 2 হয়ে যাচ্ছে। এটা হওয়ার পর জাস্ট আর এরপরে কি তুমি তোমার মতো করে থেকে মিলাই দিবা, শেষ তো। এভাবে করে হচ্ছে না কেন আমি এটাই তো বুঝতেছি না। সেইভাবে করে এখানে হচ্ছে, এখানে অনেক ইয়া করে করা যাচ্ছে, কিন্তু স্যার পেন্সিলে করতে গেলে তখন স্যার পেন্সিল আর স্কেলের মধ্যে স্যার ইয়া হচ্ছে না, তখন স্যার একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে। এদিক ওদিক তুমি বড় স্কেল নাও তাহলে, বা ছোট স্কেল নাও, মিনি স্কেল নাও, যাতে করে ইজিলি হয়। আচ্ছা ওইটা তুমি ভালোভাবে দেখবা, সেটা তোমার বিষয় আর কি। তারপর হচ্ছে এই যে এই জায়গায় আরেকটা প্রবলেম হচ্ছে, এই যে এটা যোগ হয়ে গেছে। না স্যার ওটা স্যার ছবিতে বোঝা যাচ্ছে না, আমি নিছি স্যার এটা। হুম 0.1 নিছি স্যার, এটা ছবিতে কই পেন্সিলের কারণে এই বোঝা যে যাচ্ছে না। এই যে লাইনটা যে, হ্যাঁ হ্যাঁ ওটা স্যার ছবিতে একটু ওই যে 8B পেন্সিল দিয়ে করছি তো, তো ওটার জন্য একটু ইয়া তো লাগতেছে। গ্যাপ থাকবে না? গ্যাপ কই? গ্যাপটা কই এই যে দেখো দেখেন স্যার, আমাকে। এই যে গ্যাপ আছে স্যার, এটা ছোট আমি তো লাগতেছে। এই যে জুম করলাম, জুম করার পরও যদি গ্যাপ না দেখা যায় এত ক্লোজ আসার পর, তাহলে তুমি 1 মিলিমিটার, এই যে এটার যে গ্যাপটা এটা তো দেখা যাচ্ছে, তাহলে এটা কেন দেখা যাচ্ছে না? আমি যা দেখবো সেই অনুযায়ী তো মার্কিং হবে নাকি? তুমি যেটা বলবা সেই সেই হিসেবে তো। আমি এই জায়গায় তোমার গ্যাপ কোথায় 1 মিলিমিটার, অন্যগুলাতে তুমি দেখাইতে পারতেছো, তাহলে এটাতে দেখাচ্ছে না। অন্যগুলাতে যদি দেখানো যায় তাহলে এটাতেও তো দেখানো দেখতে পাওয়ার কথা নাকি? এই দুইটা ইয়ে করে রিসাবমিট করবে আর কি। তারপর আসে হচ্ছে আরাফ বিন আজিজ, মনে হয় আছো ক্লাসে? রোল 38 আছো? আরাফ বিন ফায়েজ আমি এখানে স্যার দুইটা স্যার অ্যাড দিচ্ছি, একটা স্যার এইচডিআর দিয়ে খোলা স্যার, একটা স্যার কি ক্লাসে নাই ও? ঠিক আছে বাদ দাও। তারপর হচ্ছে হাসান সিয়াম, মনে হয়। জি স্যার। এই অবস্থা কেন ড্রয়িং এর? রোল 19 না? জি স্যার। সিয়াম, এইগুলা একটাও তোমার হচ্ছে ইয়ে হয়নি, 1:3 তে হয়নি। এগারোটাতে এরকম কোনোটাতেই হয় না, আমি দেখাইছি এই মাত্রই। সো এগুলো সংশোধন করে নিবা। তারপরে এই যে এই লাইনটা, এটা অবশ্যই তোমার স্ট্রেট লাইন হইতে হবে, এটা বাঁকা হবে না, ঠিক আছে? এই লাইনগুলো বাঁকা হয়েছে, এগুলো যাতে না হয়। তারপর এটা ট্যান আছে কিনা দেখে নিবা, কিন্তু এটা তো বেশি, 3 এর বেশি মনে হচ্ছে এই লাইনটা। এটা 3 স্যার হবে শুধু, এর বেশি হবে না। পেন্সিলটা মুছার পর চাপটা থাকে এগুলো ইয়ে করে রিসাবমিট করবা। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার একটু আগে স্যার আমাকে কল করছিলেন স্যার। নাম কি? স্যার আরাফ বিন ফাইজ। দেখো তাহলে তোমারটা দেখা যাচ্ছে স্ক্রিন? জি স্যার দেখা যাচ্ছে স্যার। তোমারও সেম প্রবলেম, অ্যারো হেড গুলো হয় নাই। অ্যারো হেড গুলো এগুলো 1:1 আছে, এগুলা 1:3। স্যার আমি 1:3 নিছিলাম, বাট হচ্ছে স্যার এই যে স্যার উপরের দাগটা একটু স্যার ইয়া হয়ে গেছে। এটা 1:1 হয়, এটা 1:3 হয় কিভাবে বলো না আমারে?
এটার প্রস্থ আর এই জায়গা থেকে দৈর্ঘ্য মনে হয় তোমার 3 গুণ দৈর্ঘ্যটা প্রস্থ থেকে অ্যারোহেডের। স্যার আমি মনে করছিলাম স্যার হয়তো দৈর্ঘ্যতে স্যার কোনো ক্যালকুলেশন নেই স্যার, ওটা আপনি স্যার আমি যখন বলি নাই তোমাকে বলেন আমি ক্লাসে কি তুমি ক্লাসে ছিলা? জি স্যার ছিলাম স্যার। তো থাকলে কি আমি তো এটা বারবার করে বলছি যে অ্যারোহেডে 1:3 কয়েকবার বলছি আমি। তারপরে একটু আগেও তো আমি বললাম, দেখ একেও দেখাইছি। ঠিক আছে, ওইগুলো ঠিক করবা। আচ্ছা স্যার। তারপর হচ্ছে ইকরাম আহমেদ, রোল 13। আচ্ছা, উপস্থিত আছো? রোল 13 নাই। হাসনাইন প্রিয়ম আছো? জি স্যার। হাসনাইন প্রিয়মের অ্যারোহেড গুলো ভালোই হয়েছে, 2.6 হলে আরো ভালোভাবে বোঝা যেত। এমনিতে এটাও যা হয়েছে ভালো হয়েছে, সমস্যা নেই। তবে এক্সটেন্ডেড যে 3 রাখছো এটাতে বড় হয়ে গেছে, এটাতে ছোট হয়ে গেছে। এটা একটু মুছে 3 যে জায়গায় হয় সেই জায়গায় মুছবা। ওকে স্যার। তারপর হচ্ছে এই জায়গার মধ্যে একের বেশি গ্যাপ মনে হচ্ছে, এই জায়গায় কোনো গ্যাপ রাখো নাই। এই জায়গায় গ্যাপ নাই, এই জায়গায় গ্যাপ একটু বেশি। জি স্যার। সেম ওয়েতে এদিকে এগুলো একটু খেয়াল রাখতে হবে। 1 মিলিমিটার অত বড় গ্যাপ না। জি স্যার। তারপর হচ্ছে ইরফান রবিন আছো কিনা? জি স্যার, আছি স্যার। হ্যালো স্যার। ইরফান রবিন, তোমার তো সেম অবস্থাই, অ্যারোহেড গুলা হয় নাই। ওটা স্যার পেন্সিল দিয়ে স্যার হচ্ছে আঁকতে স্যার একটু সমস্যা হচ্ছিল। কোনো সমস্যা হবে না, তোমাকে আমি যেভাবে বলছি সেভাবে ড্র করো, কোনো প্রবলেম হবে না। মেজারমেন্ট না নিয়ে করতে গেলে অবশ্যই প্রবলেম হবে। তারপর হচ্ছে এই যে 25 এটা এক্সটেন্ডেড হবে 3। কত রাখছো এক্সটেন্ডেড? 10 এর মতো মনে হচ্ছে। এই যে এটা তো সেম অবস্থা। এত বেশি এক্সটেন্ডেড রাখতে কে বলছে? আমি তো বলছি 3 মিলিমিটারের কথা। স্যার ওটা স্যার ওই স্কেল যেটা আছে, স্কেলটা স্যার স্টিল স্কেল তো, সো যেগুলো মার্ক করা আছে ওগুলো স্যার মানে হয়ে গেছে, ওই কি বলে একদম মানে বুঝে গেছে ওগুলা ফুল প্লেন স্কেলের মতো, স্যার অনেক কষ্ট করে আনতে এটা। যাই হোক, এই যে এটা এরপর 3 মিলিমিটার রাখা, এই যে এটাও 3 মিলিমিটার রাখা, এগুলো রিসাবমিট করবা। তারপর হচ্ছে নাফিজুল আলম আছো? জি স্যার। কেন স্যার বাঁকা হয়ে গেছে। অ্যারোহেড গুলা ঠিক আছে, কিন্তু প্রবলেম হচ্ছে এই অ্যারোহেড আর এই অ্যারোহেড সেম হইতে হবে। আমি এটা বলছিলাম না যে এক ড্রয়িং এ দুই ধরনের অ্যারোহেড ইউজ করা যাবে না। সেটা স্যার 6 বাই 1টা স্যার ইউজ করলে বেশি বড় হয়ে যাচ্ছিল না, এখানে। তাহলে সবগুলো ছোট ইউজ করবা, হয় সব ছোট ইউজ করবা, না হলে সব বড় ইউজ করবা, যেটা সুইটেবল হয়। এটাতে 20 যদি এটা হয়ে থাকে তাহলে ইজি করা যাবে। তোমার হচ্ছে 6 6 12 হয়ে না যাবে, আরো তো ভিতরে 8 থাকবে। 8 এর মধ্যে 3 দাগ করে 2 এর মধ্যে তুমি ইজিলি 20 লিখতে পারতা, সমস্যা নাই। একটা এই যে তুমি 25 এ যেভাবে দেখাইছো ওইটা নাহলে আরেকটু হইতো আর কি, একটু কনজাস্টেড হইতো। যাই হোক, যদি দরকার ছোট ড্র করো তাহলে সবগুলোতে ছোটই ড্র করবা। আর একটা প্রবলেম মনে হচ্ছে পেন্সিল নিয়ে আর কি, এটা যেমন বাকি অন্য লাইনগুলোও সেমই মনে হচ্ছে আমার কাছে। পেন্সিলের প্রবলেম ইস্যুটা করবা, এটা সমাধান করবা। নাইম ইমতিয়াজ। আচ্ছা স্যার, ওই আপনি বলছিলেন মানে এটা দেখানোর পরে স্যার এরপরে শেষ তো স্যার, পরে যদি আর কিছু না থাকে বেরোতে পারবো স্যার? না, বের হতে পারবো না। এই জন্য ডিসকাশনে সবার প্রবলেম গুলা দেখাচ্ছি, শুধু একা তার জন্য না, বাকি প্রত্যেকেই দেখার জন্য। ক্লাসে থাকো, অন্যদের কি ভুল হচ্ছে এগুলো যাতে পরবর্তীতে তোমার না হয় সেটা বোঝার জন্য। ক্লাস শেষের দিকে আছি আমরা। তারপর হচ্ছে
নাইম ইমতিয়াজ আছো কিনা? জি স্যার। জি স্যার আছি স্যার। তোমার অ্যারোহেড 1:3 নাই। তারপর সেম পেন্সিল মনে হচ্ছে, যদি একটু পেন্সিল একটা গাঢ় করছো, কিন্তু পেন্সিল সেমই। এটা 3 মিলিমিটার এক্সট্রা আছে, আমার তো মনে হচ্ছে স্যার না। কোনটা স্যার? এই যে এগুলা স্যার এগুলা একটু ছোট হয়েছে সম্ভবত। ছোট হলে কিভাবে হবে বলো? এগুলো ঠিক করবা, ঠিক করে সাবমিট করবা। তারপর আসি হচ্ছে যাক, সবারই মোটামুটি এই প্রবলেম গুলা দেখতে পারছো সবাই। সো প্রত্যেকের কাজ হবে যেটা, আচ্ছা আর দুই একজনেরটা ওপেন করি, সবার গুলো আসলে আমি দেখবো। তোমাদের হচ্ছে যেহেতু পয়েন্ট আমি লিখে দিছি যে 10 পয়েন্টস প্রতিটা অ্যাসাইনমেন্টে, তো এগুলো আমি দেখবো, দেখে আমি তোমাদের মার্কিংটা যখন ইয়ে করব, ক্লাসরুমে ঢুকলেই তুমি তোমার গ্রেড বুঝে নিবে। সো রিসাবমিট করবা যার যার নিজের গরজে। এই যে দেখো, এটা হচ্ছে নুরুজ, জানি না নাম ঠিক আছে কিনা, রশিদ সম্ভবত, রোল 22 আছো? জি স্যার। এই যে দেখো, এটা ডাইমেনশন এক্সটেনশন লাইনে টাচই করে নাই। সো তুমি কিভাবে অ্যারো হেড ঠিক হয় নাই, তারপর 25 মাঝখানে লিখতে হবে, বেশ কিছু প্রবলেম আছে। সো এগুলো অবশ্যই তুমি রিসাবমিট করবা, আদারওয়াইজ তোমার যে পয়েন্ট গ্রেড এই জায়গায় 100 লেখা আছে, এটা আমি পরে কমাই দিব, সমস্যা নেই। স্যার সাবমিশন লাস্ট ডেট কখন স্যার? সাবমিশন লাস্ট ডেট যারা ক্লাস করছো, যে এখন যারা সাবমিট করছো তারা তো আজকের মধ্যেই জমা দিবা। আর যারা হচ্ছে গিয়ে, যেহেতু এটা অনলাইন ক্লাস নিচ্ছি, আচ্ছা যা প্রত্যেকের জন্যই বাদ দাও, আমি ডিউ ডেট দিয়ে দিব। আজকে হচ্ছে গিয়ে কত তারিখ? 9 তারিখ। ঠিক আছে, এই উইকের মধ্যে দাও। তোমরা হচ্ছে তোমাদের লাস্ট ক্লাস মানে ওয়েডনেসডে তে তো ক্লাস থাকে না, টিউসডে পর্যন্ত, তো তোমরা 12 তারিখের মধ্যে জমা দিবে। আজকে 9 তারিখ। এই ছবিটা স্যার? এই ছবিটি আচ্ছা ঠিক আছে। একদম ফুল এন্ড ফাইনাল করে প্রত্যেকে জমা দিবে। সবার জন্যই সেম কথা বলতেছি, বুঝে নাও যে তোমরা প্রত্যেকেই যেটা করবা, ক্লাসে প্রেজেন্ট আছে কতজন? 27 জন, আরো প্রায় হয়তো বা তোমরা 9-10 জনের মতো বাকি আছে। তো প্রত্যেকের কাজ হচ্ছে একটাই, যে এই ড্রয়িং গুলা যেভাবে বলছি, যে রুলস এন্ড রেগুলেশনের কথা বলে দিছি, সেই অনুসারে ড্র করবা, ড্র করে সাবমিট করবা 12 তারিখের মধ্যে। আমি এখনই তোমাদের যে ইনস্ট্রাকশনটুকু ছিল সেটাকে আমি এখনই তোমাদের হচ্ছে এডিট করে দিয়ে দিচ্ছি, যাতে করে তোমরা আর 12 তারিখের পর তোমরা আর নতুন করে ইয়ে করতে পারবা না আর কি, জমা দিলে লেট দেখাবে। সো লেট যেন না হয় সেটা তোমরা মাথায় রাখবা আর কি, ঠিক আছে? এই যে আমি আপডেট করে দিছি, ওই জায়গায় ডিউ ডেট 12 তারিখ দেয়া আছে, বুধবার। সো বুধবারের মধ্যে তোমরা হচ্ছে জমা দিয়ে দিবা। এটাই আর কি আমার কথা। আসসালামু আলাইকুম হ্যাঁ বলো কিছু। স্যার, মাঝখান দিয়ে স্যার বের হয়ে গেছিলাম, আপনার অনেক ইনস্ট্রাকশন শুনতে পাইনি, রেকর্ডিংটা দিয়ে দিলে ভালো হতো। হ্যাঁ আমি রেকর্ডিং তোমাদের গ্রুপে দিয়ে দিব শেষ হোক ক্লাসটা, তাহলে ক্লাসরুমে স্যার লিংকটা দিয়ে দিলে হবে স্যার। আমি লিংকে দিব, রেকর্ডিং তো আর দেওয়া সম্ভব না, লিংকে দিব আমি। দেখি ড্রাইভে আপলোড করে নিই। আচ্ছা এটা কে জমা, আচ্ছা এটা তো যেটা দিছি ওইটাই, দাঁড়াও একটু ঝামেলা হয়ে গেছে। আচ্ছা 15 জন দিছো জমা, 12 জন এখনো জমা দাও নাই, এর মধ্যে হয়তো বা এই জায়গায় 27 জন হও, তার মানে আরো অনেকে হয়তো বা ক্লাসরুমে এখনো জয়েন করো নাই। সো আজকের মধ্যে জয়েন করে নিবা। আর যে কাজটা করবা সেটা হচ্ছে লেকচার শিট যেটা, সেটা তোমাদের ক্লাসরুমে লিংক দেওয়া আছে একটা ওয়েবসাইটের, গুগল সাইটে, ওই জায়গায় গেলেই তোমরা হচ্ছে যেই সাবজেক্ট, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং লেকচার 2, ওইটাতে গেলেই ডাইমেনশন আজকের ক্লাসটুকু পেয়ে যাবে, ঠিক আছে? সো কাজ হচ্ছে ওইটা দেখে নেওয়া। দ্বিতীয় হচ্ছে কি 12 তারিখের মধ্যে সাবমিট করতে বলবো। আর যারা আজকে ক্লাস করতে পারে নাই, সেটা ইন্টেনশনালি হোক আনইন্টেনশনালি হোক, যেহেতু অনলাইনে ক্লাস নিচ্ছি, ছাড় দিতে হচ্ছে বা আসলে দেয়া লাগবে যা বুঝতেছি সেটা, তো তোমাদের কাজ হচ্ছে যেটা অন্যদেরকেও বলবা যাতে 12 তারিখের মধ্যে ওরা ক্লাসটা দেখে, ভিডিও দেখে অবশ্যই যেন সাবমিট করে দেয়, ঠিক আছে?
কথা জি বুঝতে স্যার। পারছো সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা, যদি বুঝতে পারো তাহলে মোটামুটি আজকে ক্লাসের বিষয়ে কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, না হলে ক্লাস এখানে শেষ করে দেবো। স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার আমাদেরকে স্যার ফিগার যেটা দিয়েছেন স্যার এটাকে স্যার এনলার্জ করে করতে পারবো স্যার? হ্যাঁ, এনলার্জ করে করতে পারবা, রিডাকশন করে করতে পারবা, যে কোনো কিছু। একজন তো বলছিল পর্যন্ত। আচ্ছা, একজন বলছিল না যে ডাবল করে করছো স্কেল, আছো তুমি? জি স্যার, আমি বলছিলাম। তোমার রোল কত? স্যার ডাবল 3। ডাবল 3, দাঁড়াও আমি ওটা একটু তোমাদের সাথে শেয়ার করি। নাম বলো তো? স্যার তানভীর তাহের। তানভীর তাহের, আচ্ছা হ্যাঁ ওটা দেখো। ও এটা স্কেল মনে হয় 2:1 করে, মানে এনলার্জ স্কেলে করছে। তো ওটা দেখলে তোমাদের আরো দুই একটা জিনিস আমি হয়তো বা ইনস্ট্রাকশন বেশি দিতে পারবো। সো দেখো 2:1 যদিও বলছে, তবে এই জায়গায় যে মেইন প্রবলেমটা আছে সেটা হচ্ছে, আমি তোমাদের জন্য একটু দাঁড়াও এটা ডাউনলোড করে নিই, এটাকে একটু করতে হবে, রোটেট করে দেখাবো। তোমরা কি জাস্ট হচ্ছে ক্লাসরুম টুকুই দেখতে পাচ্ছ না? ওইটা আসছে তোমাদের সামনে পিডিএফটা? মনে হয় না। পিডিএফটা আসে নাই স্যার। আচ্ছা আমি করতেছি, দাঁড়াও। আচ্ছা আমি তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে তানভীর তাহেরের একটুকু আর কি, যেটা কিনা স্কেল 2:1 দেখাইছে। তবে ওর এই জায়গার মধ্যেও প্রবলেম গুলো আছে। তো প্রথম প্রবলেম যারা হচ্ছে তোমরা স্কেল ধরে করবা 2:1, ঠিক আছে? তো অরিজিনাল মেজারমেন্ট ছিল 52 নাকি? তো স্কেল 2 ধরলে কি এটা কি 52ই থাকার কথা না আরো বড় হওয়ার কথা? বড় হওয়ার কথা। তার মানে এটা 104 হবে আর কি, ঠিক আছে? এটা তোমার একটু ভুল আছে এই জায়গার মধ্যে, এটা যেন না হয়। এটা 104 হবে, এটা 50 হবে। এভাবে করে যেগুলো আছে সেগুলো সবগুলাই বাড়ায় ফেলতে হবে, ঠিক আছে? বোঝা যাচ্ছে তানভীর তাহের? জি স্যার। সো এই প্রবলেমগুলো যেন না থাকে এটা একটু খেয়াল করবো। আচ্ছা, তো এটা গেল হচ্ছে ওই বিষয়টুকু। তারপরে আসি, তারপরে অংশের মধ্যে যদি আসি, সেটা হচ্ছে আমি যা বুঝতেছি এইটা কখনোই মনে হচ্ছে না 10 হবে। তো এটা আরেকবার রিচেক করবো, এটা আসলে 10 আছে কিনা আমার মনে হচ্ছে না। দ্বিতীয় হচ্ছে এই অ্যারোহেড আর হচ্ছে এই অ্যারোহেড সেম না, তার মানে অবশ্যই অ্যারোহেডের মধ্যে ভুল আছে, ঠিক আছে? 3:1:3 অনেক ক্ষেত্রে কয়েকটা হয়েছে, আবার অনেক ক্ষেত্রে কয়েকটা হয়নি। সো এটা নিয়ে আমি বলবো যেটা তুমি নতুন করে করে, আর হচ্ছে যখন ছবিটা তুলবা অত ব্রাইটনেস রাখবা না, ব্রাইটনেস আরো কমাই ফেলবা। এটা ব্রাইটনেসের কারণে ড্রয়িং এ বোঝা যাচ্ছে না। তারপর হচ্ছে এই পেন্সিল সেম, যেটা কিনা হবে না। এটা হবে 4B 6B আর এটা হবে HB দিয়ে, কারণ এটা হচ্ছে থিক লাইন বা ভিজিবল লাইন, আর এগুলো হচ্ছে এক্সটেনশন লাইন, ডাইমেনশন লাইন, যেগুলো থিন লাইন হবে। সো যারা স্কেল ধরে করতে চাও, ডাবল ধরে করবা, তারা অবশ্যই মেজারমেন্ট গুলাকে ডাবল বা ট্রিপল যেটাই করো সেটা করে নিবা নিজেদের মতো করে, ঠিক আছে? আর মেজারমেন্ট দেয়া আছে 50 to 25। সো তুমি ইঞ্চে করতে পারো, মিলিমিটারে করতে পারো, সেন্টিমিটারে করতে পারো, কোনো প্রবলেম নাই আর কি। কারণ তোমার যে ইয়াটা থাকবে 52 ধরে করো আর যেটা দিয়ে ধরো, অ্যাকচুয়াল ছবিটা কিন্তু সেমই থাকবে, রেশিওটা সেমই থাকবে। সো তুমি চাইলেও এটার ফিগারটুকু চেঞ্জ হবে না। স্যার মানে মিলিমিটার দাও থাকলো আমরা ইঞ্চি বা এরকম করতে পারবো? শুধুমাত্র তোমার হচ্ছে মেজারমেন্টে চেঞ্জ করতে পারবে, কিন্তু যে ডাইমেনশনিং যে রুলস গুলো আছে ওইগুলা মিলিমিটারেই করা লাগবে। মানে স্যার ওই এক্সটেনশন আর ডাইমেনশন, হ্যাঁ এক্সটেনশন ডাইমেনশন স্যার ওই 50 to 25 যা আছে ওগুলো আমরা ইঞ্চি ধরেও করতে পারবো? হ্যাঁ ইঞ্চে ধরো, মিলিমিটার ধরো, সেন্টিমিটার ধরো, মিটার, কোনো প্রবলেম নাই। কিন্তু ডাইমেনশনিং রুলস গুলো অবশ্যই এগুলো মিলিমিটারেই করতে হবে আর কি, ঠিক আছে? মোটামুটি আমার ধারণা যে এটার মধ্যে দিয়ে অনেকের প্রবলেম গুলাই সবাই বুঝতে পারতেছো, কোথায় কি হইতে পারে না হইতে পারে। তো এগুলো একটু দেখে নিবে আর কি। স্যার বলো। স্যার আমারটা দেখে যদি একটু রিভিউ দিতেন তাহলে আমি স্যার ভুলগুলো সংশোধন করতে পারতাম। ভুল তো ওই ধরনেরই থাকতে পারে, তারপরও আচ্ছা দেখছি, দাঁড়াও নাম বলো। এটাই লাস্ট, এরপর আর দেখবো না আর কি। মোহাম্মদ নুহুল আলম। স্যার ওইটা বের করলে আমি দেখাতে পারবো কোনটা, ওই লিস্টটা বের করলে দেখাতে পারবো।
তোমার মেইন প্রবলেম হচ্ছে অ্যারো হেড নিয়ে আর কি। নওয়াল আলম, তোমার অ্যারো হেডের এই যে প্রবলেম আছে, তারপরে এই দুটোর মাঝখানে 10 মনে হচ্ছে না, আর একটু কম মনে হচ্ছে। এমনিতে ইয়াটা ঠিক আছে, কি বলে এটা, যে 6B to 4B বা গাঢ় হালকা হওয়ার বিষয়টা, এটা ঠিক আছে। বাট ওই যে 10 দুইটা ডাইমেনশন লাইনের মাঝখানে 10 পার্থক্য থাকার কথা, এটা নিয়ে একটু প্রবলেম, অ্যারো হেড নিয়ে প্রবলেম আছে। সো এগুলো একটু দেখে নিবা আর কি। কারো কোনো প্রবলেম আছে বলতে পারো ক্লাস বিষয়ে ওভারঅল, তাহলে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। স্যার স্যার আমার একটু নেট প্রবলেমের কারণে স্যার লাস্টে স্যার সাবমিট করছি স্যার, স্যার এটা একটু দেখেন স্যার। দেখার অনেকেরই বাকি আছে আসলে, প্রত্যেকটা। আচ্ছা দেখি দাঁড়াও, সি 18, 30, 27 স্যার। নাম বলো। স্যার এমডি সাইকুর রহমান। স্যার একটু আগে আমারটা দেখলেন যে স্যার, তাহলে স্যার আমি রিসাবমিট করি স্যার আবার একে। অবশ্যই করবা, যাদের প্রবলেম আছে রিসাবমিট না করলে গ্রেডিং এ প্রবলেম হবে। ওকে স্যার আপনি স্যার গ্রেডিংটা স্যার মানে 12 তারিখের দিকে দিন স্যার, তাহলে স্যার বেটার হবে। 12 তারিখ তো গ্রেডিং দেওয়া সম্ভব না, তোমরা 12 তারিখ হচ্ছে লাস্ট ডেট, সো সবাই ওইটাই বলতেছি আর কি। জমা দেওয়ার পরই দেওয়া হবে। তবে হ্যাঁ, যদি কেউ আগে থেকে সাবমিট করে দাও নতুন করে, আমি 12 তারিখের পরই দিব, কারণ আমার তোমাদের ছাড়া অন্য সেকশন গুলো লাস্ট ডেট 10-11 তারিখে আছে, সো এক সিরিয়ালি তো দেখতে হবে, সমস্যা নেই। আচ্ছা, এই জায়গার মধ্যে যে বিষয়টা, সেটা হচ্ছে তোমার এই লাইনগুলা হরিজন্টাল লাইন নেই, ইনক্লাইন্ড হয়ে গেছে। স্যার ছবি তোলার ক্ষেত্রে স্যার তো এটা ছবি তোলা প্রবলেম না, এটা ড্রয়িংটাই বাঁকা হয়েছে তোমার। ছবি তোলার প্রবলেম থাকলে এটাতে আছে, কিন্তু এটাতে নাই কেন? এটা তুমি দেখবে এমনিতে বাকি অংশগুলোতে ঠিক আছে, হয়তো ড্রয়িং ঠিক আছে, কিন্তু এই ইয়েটা ইনক্লাইনেশনটা হয়ে গেছে আর অ্যাঙ্গেল। তারপরে 1 মিনিটের গ্যাপ গুলো একটু আরেকটু স্পষ্ট করার চেষ্টা করবো। তো অ্যারোহেড গুলা কি স্যার 1:3 দিলে স্যার মানে হচ্ছে যে স্যার ধরেন মানে যেটা 1 দিব সেটা এটাকে 1 মিলিমিটার, আর যেটা 3 সেটাকে 3 মিলিমিটার। এটা যে কোনো জাস্ট রেশিওটা 1:3 হইতে হবে। 1 ইঞ্চ 3 ইঞ্চ রাখতে পারো, তারপর 1 মিলিমিটার 3 মিলিমিটার রাখতে পারো, অথবা 2 মিলিমিটার 6 মিলিমিটার রাখতে পারো, 3/9 রাখতে পারো। তোমার ড্রয়িং এর সাথে সামঞ্জস্যপূর্ণ হয় এমন। ড্রয়িং খুব ছোট, তুমি 2.6 দিয়ে অনেক বড় অ্যারো হেড দেখায় রাখলা, তাহলে কিন্তু ভালো দেখাবে না। সো তোমার ড্রয়িং এর সাথে সামঞ্জস্যপূর্ণ যেটা হয় সেই রেশিওর অ্যারো হেড নিতে হবে তোমার। বুঝতে পারছি। আর 3 মিলিমিটারটাকে কি 6 মিলিমিটার নেওয়া যাবে না? এক্সটেন্ডেড 3 মিলিমিটার 3 এর জায়গায় 6 নিবা, আর প্রস্থ নিবা 2। না স্যার, ওই এক্সটেন্ডেড লাইনটা 3 মিলিমিটার। এক্সটেন্ডেড লাইন 3 নিতে হবে, বেশি নেওয়া যাবে না। আচ্ছা স্যার, ঠিক আছে। জি স্যার। ওকে, আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো।